যেরকম ফয়জুল ভাই একবার আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই মোবাইল অ্যাপস বানাই কি লাভ, মানে মোবাইল অ্যাপস তোমার ইন্টারেস্টটা পাও কিভাবে, অথবা আমি একটা জিনিস বলছিলাম যে আমরা অনেকজনই আছি যারা কিনা আমাদের নিজেদের অ্যাপ ইউজ করতেও পছন্দ করি এবং আমরা আমাদের নিজেদের অ্যাপটা দেখতেও পছন্দ করি, দ্য চেঞ্জেস, বিকজ এইটাই যেহেতু ইউজার ফেসিং, এইটার জন্য কিন্তু এটা একটা ইন্টারেস্ট আছে যে মানুষজন কিন্তু আমার এই জিনিসটা ইউজ করতেছে। সো এইটা যদি কারো প্যাশন থাকে দেন মেবি উই ক্যান সে যে হ্যাঁ তার মোবাইল অ্যাপসটা ভালো লাগতে পারে। জুনিয়ররা যখন একটা ধরেন একটা প্রবলেম পয়েন্ট আউট করলো, শুধু এটা পয়েন্ট আউট করলে হবে না, জুনিয়ররা যাতে এই জিনিসটা নিয়ে খুব সলিড ভাবে দাঁড় করাইতে পারে, সলিউশন প্রপোজাল বা এই জিনিসগুলো যে খুব যত্ন সহকারে সে তৈরি করে ওটা সবার সামনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমি মনে করি ইম্পর্টেন্ট। যেমন আমি একটা প্রবলেম দেখছি, এই প্রবলেমটা দেখার পর আমি খালি রেস করলেই হবে না, আমি হয়তো আমার কিছু একটা আইডিয়া বা ডিসকাশন দিলে তখন সবাই আরো বেশি ইমপ্রেসড হবে। হয়তো আমার আইডিয়া বা আমার এটা সম্পূর্ণ ভুল, কিন্তু তারা অ্যাটলিস্ট দেখে দেন না আমি অ্যাটলিস্ট নিজের ব্রেন খাটাচ্ছি, আমি কিছু করার ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে ইট রিয়েলি হেল্পস। এবং আমি মনে করি আমার ক্যারিয়ারে এই জিনিসগুলো কাজে লাগছে, যেখানে আই ডিডন্ট হ্যাভ এক্সেস বাট আই ট্রাই টু ওভার স্টেপ অ্যান্ড মানে আমি ট্রাই করা যে আই থিঙ্ক ইভেন ফ্রম জুনিয়র একটা জিনিস যেটা আমি নিজেও করি নাই বাট আই থিঙ্ক উই শুড অলওয়েজ ডু ইজ টু কিপ আ ব্র্যাক লিস্ট, ইউনো, যে আমি কি কি জিনিস করছি যেটার ব্যাপারে আমি প্রাউড, ঠিক আছে, বিকজ ইট হেল্পস আস, বিকজ সামটাইমস আমরা মনে করি যে আমরা তো কিছু করিই নেই, আমি তো একটা লিস্ট ভিউ বানাইছি বা আমি একটা জাস্ট ভিডিও লিস্ট সেটা বানাচ্ছি, বাট দেয়ার আর সাম স্টোরিজ বিহাইন্ড দিস, যে হয়তো এই লিস্ট বানাই দেখলে একটা জিনিস শিখছি বা এই লিস্টটা জন্য এইটার জন্য এই লাভ হয়েছে কোম্পানি, ঠিক আছে, দ্যাট মিনস কি আই ক্রিয়েটেড ইম্প্যাক্ট ফর দ্যাট কোম্পানি। এই জিনিসটা যদি আমি এই জিনিসটাকে ফ্রেম করি টাস্কটাকে, দ্যাট মিনস উই আর এবল টু থিঙ্ক ইট ইন ডিফারেন্ট ওয়েজ। যার জন্য তো আমি নাম দিতে যাচ্ছিলাম যে ক্যারিয়ার প্রোগ্রেশন ইন মোবাইল ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ফেলিয়ার, বিকজ মানে ইটস নট অনলি মোবাইল ডেভেলপমেন্ট, ইট অ্যাকচুয়ালি বিকামস ফুল ডেভেলপমেন্ট। একটা সার্টেন পর্যায়ে যে এটা মোবাইলের অ্যাসপেক্ট থাকে না, অ্যান্ড তুমি যদি আরো গ্রো করতে চাও ক্যারিয়ার প্রোগ্রেশন ফর মোবাইল ডেভেলপার্স। তো আমাদের সাথে আজকে আছে হলো সাদ বিন বাশার। সাদ এখন অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশে আছে, বাট হি ইজ ওয়ার্কিং রিমোটলি ইন আ কোম্পানি ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড ইউ আর ওয়ার্কিং এজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট, সিনিয়র মোবাইল ইঞ্জিনিয়ার, রাইট। আমার ক্ষেত্রে আমি এখন মালয়েশিয়াতে আছি, বাট আই এম অলসো ওয়ার্কিং এজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার কোম্পানিটাও ইন্টারেস্টিং, অস্ট্রেলিয়ান HQ ওদের, যদিও হ্যাঁ ওদের মালয়েশিয়ান ব্রাঞ্চ আছে, তো ওই জন্য আর কি আমি মালয়েশিয়া থাকতে পারতেছি, আর সাদ মালয়েশিয়া থাকতে পারতেছে না, এই জন্য বাংলাদেশে আছে আর কি, দুঃখে কষ্টে আছে, বাট আলহামদুলিল্লাহ ভালোই আছে, মনে হচ্ছে খুব খুশি আছে। সো লেটস জাম্প রাইট ইন। আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং টপিক এহেড। আমরা নিজেরা মোবাইল ডেভেলপমেন্ট করতেছি ফর মি 8 years। তোমার কত বছর হইলো? আমার 5 বছর হলো। সো দ্যাটস আ লট অফ ইয়ার্স, অ্যান্ড obviously অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি, and I think definitely a lot of things we can share, যেটা কিনা আমাদের যারা জুনিয়র্স আছে বা ইভেন যারা ভার্সিটিতে পড়তেছে তাদেরকে অনেক বেশি হেল্প করবে আর কি। সো ফার্স্ট থিং যেটা আর কি আমি রেস করতে চাই যে মোবাইল অ্যাপসটা কি আসলে ইম্পর্টেন্ট নাকি, মানে অনেকজনই তো বলে যে আচ্ছা মোবাইল অ্যাপসটার জরুরি কি অবস্থা, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? না, মোবাইল অ্যাপস তো এখন সবার হাতে হাতে যেহেতু মোবাইল আছে, সবার হাতে হাতে যেহেতু অ্যাপস আছে, সেহেতু এটার ইম্পর্টেন্স খুবই বেশি। পার্সোনালি আমি ঠিক করি। মানুষজন বলে আসলে মোবাইল অ্যাপসের পরিমাণ কমে যাচ্ছে বা এখন সবাই ব্রাউজার ইউজ করতেছে, মাঝখান দেওয়া আপনার PW এরও খুব উঠলো, হাইপ উঠলো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে আসলে খুব কম মানুষই আছে PW বা ব্রাউজার ইউজ করে। অ্যাপের ফিলিংসটা, অ্যাপের ইটা আসলে আলাদা, অ্যাপের ইন্টারাকশনটা, অ্যাপের বেনিফিটটা আলাদা। তো সব এগুলো দেখা যায় বেশিরভাগ কোম্পানির ওয়েবসাইট থাকা সত্ত্বেও, ব্রাউজার সফটওয়্যার থাকা সত্ত্বেও তারা কিন্তু আলাদা করে অ্যাপ বানাচ্ছে, কারণ মানুষের কাছে এটা পৌঁছানো লাগবে। হ্যাঁ, তো অ্যাপের ইম্পর্টেন্স সবাই জানে, সবার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, iOS সবই আছে। সো এটা বলার কিছু অপেক্ষা রাখে না। না ডেফিনেটলি, মানে আমিও এগ্রি করি, কারণ মোবাইলের জিনিসটাই হলো যে আজকাল তো আমি যতটুকু লাস্ট যেটা চেক করছিলাম যে 80% অফ ইউজার্স মানে অ্যাক্সেস ইভেন ওয়েবসাইটস ফ্রম মোবাইল। সো এবং আমাদের বেশি মোবাইল যারা ইউজাররা আছে তারা মোবাইল ইউজ করে অন দ্য ওয়ে, মানে সব কিছু যদি ল্যাপটপ ইউজ করা হচ্ছে, বাট ইন টার্মস অফ ইউজেবিলিটি মোবাইলের যেহেতু সেন্সরস আছে আর অনেক কিছু আছে, সেটার জন্য আসলে মোবাইল ডেভেলপমেন্টটা very very important for everyone. So definitely মোবাইল ডেভেলপমেন্টে যাওয়ার জন্য মানে আমরা যদি এখন চিন্তা করি যে মানে ইফ একজন
একটা স্টুডেন্ট, রাইট? সো একটা স্টুডেন্ট ডেফিনেটলি সে ফর্মাল ডিগ্রি পড়তে পারে কম্পিউটার সায়েন্সে, বা সে নিজেও সেলফ টপ হতে পারে। আমি পার্সোনালি সেলফ ডট আছি। আবার আরেকটা চান্স আছে, বুটিং ক্যাম্পসও আছে, বুট ক্যাম্পস দিয়েও করা যায়। সো মানে হাউ ডু ইউ থিঙ্ক একজন মানুষ যদি মোবাইল ডেভেলপমেন্ট জাস্ট টেস্ট করতে চায়, স্টার্ট করতে চায়, মানে হোয়াট আর সাম অফ দ্য ওয়েজ উই ক্যান থিঙ্ক অফ? হ্যাঁ, আসলে এটার কোনো যেটা বললেন মানে স্পেসিফিক বা ফিক্সড ওয়ে নাই। আপনি বললেন অনেকগুলো আইডিয়া অলরেডি দিচ্ছেন, সেলফ টট, বুট ক্যাম্প, অথবা আপনার নর্মাল ডিগ্রি আর কি। তো যেভাবে শুরু করা যায়, বা আলটিমেটলি মোবাইল ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য প্রোগ্রামিং ফাউন্ডেশন, ইউ হ্যাভ টু নো দ্য ফান্ডামেন্টাল অফ নলেজ অ্যান্ড এইগুলো অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আছে আর কি। তো ওই জিনিসগুলো দিয়ে আসলে শুরু করতে হয় মোবাইল ডেভেলপমেন্ট। এমন না ফার্স্টে আসলে মোবাইল অ্যাপ বানানো শুরু করে দিলাম, ইন্টারফেস বানানো শুরু করে দিলাম। কিছুটা আমার আইডিয়া যদি না থাকে, অ্যাটলিস্ট প্রোগ্রামিং ফাউন্ডেশনটা কি, তাহলে আমি হয়তো আর ভিতরে ঢুকতে পারবো না আর কি। সো এটা এই জন্য ইম্পর্টেন্ট, আমরা যেভাবেই যে সোর্স দিয়ে ঢুকি, উই টেক দ্য ফার্স্ট রাউট প্রপারলি। আমরা ফাউন্ডেশন দিয়ে শুরু করি, দেন না হলে দেখা যাবে আমরা জিনিসগুলো খুব কঠিন লাগতেছে না, আমরা হয়তো এদিক সেদিক কোড পেস্ট করে আমরা হয়তো একটা কিছু বানালাম, না বুঝতে পারলে ওইটার মোটিভেশনটা আমরা হারাই ফেলি। তো আপনার কাছে কি মনে হয়, আপনাদের যে সেলফ টট একটু ডিফারেন্ট ওয়েতে, আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়ে ঢুকেছি, তো আমি যেহেতু একটা ফর্মাল ইসের ভিতর দিয়ে গেছি, কিন্তু আপনি যখন শুরু করছিলেন তখন আপনি কি ফাউন্ডেশন দিয়ে শুরু করছিলেন, বা আপনি কিভাবে আপনি অ্যাপ বানানো শুরু করে দিলেন? আমার ক্ষেত্রে আমার ভার্সিটিতে আমি ট্রিপলি পড়ছিলাম, সো আমার কম্পিউটার সায়েন্সের একটা কাছাকাছি জিনিসপত্র ছিল। দুইটা কোর্স ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 and 2। আমরা ওখানে সি অ্যান্ড জাভা, আই থিঙ্ক জাভা শেখানো হয়নি, সি অ্যান্ড সি প্লাস প্লাস শেখানো হয়েছিল। সো সেখানে ডেফিনেটলি আমার তখন একটা ইন্টারেস্ট পাইছিলাম। আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট যে হ্যাঁ, তখন খুব আজারা কিছু কোডিং টেস্ট দিতে হয়েছিল, যে এটা করো ওটা করো লুপ করে ইয়া করো। দোজ ওয়ার ভেরি উইয়ার্ড, বাট দেন এগেন মজা লাগছিল এটাই যে ফর ওয়াই এগুলো কিছু ইন্টারেস্টিং বেসিক্স মানে সব জায়গায় লাগতেছে। ওই জিনিসটা ফাউন্ডেশনটা ওইখান থেকে ক্যাচ করে ফেলছিলেন ওই কোর্সগুলো থ্রুতে। ইন্টারেস্ট ওখান থেকে আসছিল যে হ্যাঁ, মেবি আই মাইট বি গুড ইন প্রোগ্রামিং, রাইট? মাত্র 2টা কোর্স, আর ওখানে আমাদের ট্রিপলিতে আরো 12টা 14টা আই থিঙ্ক 24টার মতো ওভারঅল কোর্স ছিল। সো অনেকগুলো কোর্সে করছি, বাট ইন্টারেস্টটা ওখান থেকে আসছে। তো টেস্টিং আই থিঙ্ক ইজ ডেফিনেটলি কোয়াইট ইম্পর্টেন্ট, যে আগে একটু প্রথম বেসিস ফাউন্ডেশনটা ঠিক করা, অ্যান্ড দেন সেটার উপর করে একটা সার্টেন ল্যাঙ্গুয়েজে কাজ করা। লাইক ফর এক্সাম্পল ফর প্রোগ্রামার্স আমাদের এখন ল্যাঙ্গুয়েজ জাভা ইউজ করতে পারি, অ্যান্ড্রয়েডের জন্য জাভা ইউজ করা হয়, ডেফিনেটলি কটলিন আছে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ, ইভেন আমরা যদি সেটা না করতে চাই তাহলে জাভা স্ক্রিপ্ট, যেহেতু রিয়াক্ট নেটিভ আছে, অথবা ফ্লাটার ডার্ট, এই 4টা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি কিছু বেসিক ফাউন্ডেশনাল জিনিসপত্র শিখি, ফর লুপ, ওয়াইল লুপ, ইফ এলস, যেগুলো কিনা লাগবেই, যেগুলো যদি আমি না পারি এটার জন্য আমার প্রোগ্রামারই হওয়া লাগবে না, মানে মোবাইল অ্যাপস তো না, প্রোগ্রামারই হইতে পারবো, সেগুলো আমরা ফিক্স করব, মানে শিখবো। শিখে তারপর আমরা বোঝার চেষ্টা করব যে আমরা মোবাইল অ্যাপস বানাইতে পারতেছি কিনা, বিকজ এইগুলো হলো বেসিক ফাউন্ডেশন। এটার পরেই আসলে আমাদের পরের জিনিসপত্র মানে ফ্রেমওয়ার্ক শেখায়। আমরা এখন ল্যাঙ্গুয়েজটা শিখবো, পরে শেখাটা হলো ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্কটার ক্ষেত্রে ডেফিনেটলি আই থিঙ্ক কোর্সেস যেগুলো আছে সেগুলো আমরা ইউটিলাইজেশন করতে পারি। এবং এইটার সাথে আমি যেটা মনে করি সবসময় অ্যাজ এ জুনিয়র ডেভেলপার, আমার এটা নিয়ে একটা আর্টিকেলও লিখছি যে আমাদের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত, মানে এখনও তো জুনিয়রও না, যে কিনা একজন বুঝতে চাচ্ছে যে সে কি মোবাইল অ্যাপস ডেভেলপার হবে কি হবে না। সেই জিনিসটার জন্য আই থিঙ্ক ওয়ান অ্যাসপেক্ট হলো জাস্ট গিট কন্ট্রোল, ভার্সন যে কন্ট্রোল, সেটা একটু শিখে ফেলা, বিকজ সেটা সব জায়গায় লাগে। মানে এক কথায় প্রোগ্রামিং বেসিক্সটা অবশ্যই শুরু করতে হবে। হ্যাঁ, কিছু কমন টুলস এবং কমন প্র্যাকটিস, এটা আমি মোবাইলের করি, ওয়েবে করি, বা যেগুলো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ফ্রেমওয়ার্কে করি কেন, ওগুলো কমন জিনিসগুলো আমাদের লাগবে আর কি। আর এখন ইন্টারেস্টিংলি আসলে রিসোর্সের তো কোনো অভাব নাই, মানে আপনি ফ্রি রিসোর্স, পেইড রিসোর্সের কোনো অভাবই নাই। আমাদের আমি নিজের কোর্স বানাচ্ছি আর কি। যাই হোক, তো ডিপেন্ডস করে আসলে মজা পাচ্ছি কিনা, বা এটা দিয়ে আমি আগাতে চাচ্ছি কিনা, মোটিভেশন থাকছে কিনা, এইসব অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর ডেফিনেটলি। বা আমি যেটা মনে করি, আমি যেটা আই থিঙ্ক আমরা একটা ভিডিওতেও বলছিলাম যে ডেফিনেটলি ইন্টারেস্ট থাকাটা জরুরি। যে যেরকম ফয়জুল ভাই একবার আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই মোবাইল অ্যাপস বানাই কি লাভ, মানে মোবাইল অ্যাপস তোমার ইন্টারেস্টটা পাও কিভাবে। অথবা আমি একটা জিনিস বলছিলাম যে আমরা অনেকজনই আছি যারা কিনা আমাদের নিজেদের অ্যাপ ইউজ করতেও পছন্দ করি, এবং আমরা আমাদের নিজেদের অ্যাপটা দেখতেও পছন্দ করি, দ্য চেঞ্জেস, এইটাই যেহেতু ইউজার ফেসিং,
এইটার জন্য কিন্তু এটা একটা ইন্টারেস্ট আছে যে মানুষজন কিন্তু আমার এই জিনিসটা ইউজ করতেছে। সো এইটা যদি কারো প্যাশন থাকে দেন মেবি উই ক্যান সে যে হ্যাঁ তার মোবাইল অ্যাপসটা ভালো লাগতে পারে, বিকজ এখানে ইয়েস ব্যাকএন্ডের কাজ আছে, মোবাইলের ভিতরেও অনেক আর্কিটেকচার ডিজাইনের কাজ আছে, বাট টু অফ গ্রেট এক্সটেন্ট ডেফিনেটলি এখানে ইউআইয়ের অ্যাসপেক্ট আরো অনেক বেশি। তো ওইটা আমি মনে করি। অ্যান্ড বাট তারপরেই যে জিনিসটা আমি বলি যে আমি শিখলাম, ফাউন্ডেশন শিখলাম, আমি কোড ফ্রেমওয়ার্ক শিখলাম, তারপর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কিছু অ্যাপস প্লে স্টোর বা মার্কেট মানে সামহাউ বিল্ডিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, আসলে মোবাইল অ্যাপসের ক্ষেত্রে যেটা হয় আমি দেখছি যে অনেকেরই ইন্টারেস্টটা আসলে আসলে নিজেদের কিছু একটা লাগবে বা নিজেদের কিছু একটা বানাবে। আসলে মানে ধরেন আমি একটা টু ডু অ্যাপ বানাবো, এই টু ডু অ্যাপটা আমার মোবাইলে আরো মিলিয়ন টু ডু অ্যাপ আছে, কিন্তু আমি যদি আমার একটা ভ্যারিয়েশন আমি বানাবো আর কি। হ্যাঁ, তো তখন দেখা যায় যে আসলে খুব সহজে আমরা মোবাইলে এটা প্রোভাইড করতে পারি, টেস্ট করতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, অন্য মানুষের কাছে মানে রেসপেক্ট করতে পারি। যেটা কিন্তু ওয়েবের ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো কোম্পানিতে ঢুকি বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমরা সহজে আসলে মানুষের কাছে রিচ করতে পারি আর কি। এটা আমার কাছে যেটা মনে হয় আর কি। আর আপনার কোশ্চেনটা কি ছিল আগে যারা বলেছিলেন? যেটা মনে করি যে তারপরেই মানে এটা শিখার পরেই হ্যাঁ হ্যাঁ কিছু ডামি প্রজেক্ট আমাদের পোর্টফোলিও বানানো হ্যাঁ। শুরু করে দিতে হবে। আমি ভার্সিটি শেষ করছি নাকি না ডাজেন্ট ম্যাটার, তখনই শুরু করে দেওয়া উচিত। মানে আমি যদি এখানে অ্যাড করি এখনকার মানে যেহেতু আমিও আই এম অলসো ফাউন্ডার অফ গ্রিন টেক, সো আমরা ওখানে অনেকজনকে হায়ার করছি, অনেকজনকে আমি হায়ারিং পার্টনার তো ছিলাম। সো যেটা আমি এক্সপেকটেশন যেটা যে এরকম না যে আমাদের টাকা দিতে কারো প্রবলেম আছে, মানে জেনারেলি এখন স্টার্টিং স্যালারি জেনারেলি 35 এরকম রেঞ্জে, আরও কমও আছে আবার আরও বেশিও আছে, আমাদের রেঞ্জটা হলো এরকম 35 থেকে 45 আই থিঙ্ক, আই ফরগট। বাট ব্যাপারটা এটাই যে উই ওয়ান্ট দেম টু অ্যাটলিস্ট শো সাম ইন্টারেস্ট। ফুললি জিরো হলে যে ভাই আমি শুধু ইফেলস জানি ফর লুপ জানি, দ্যাটস আ ভেরি রিস্কি, বিকজ তার মানে কি আমাকে তাদেরকে ফ্রেমওয়ার্ক শিখাইতে হবে। মানে আমরা চাই যে অ্যাটলিস্ট ফ্রেশার যদিও বলেও যে হ্যাঁ আমি আসলে মাত্র বেরোইছি, তারপরেও এক্সপেকটেশনটা এইটাই, বিকজ মার্কেটের চ্যালেঞ্জটা এত বেশি, এবং আমরাও অ্যাজ ডেভেলপমেন্ট কোম্পানিজ আমরা চাই যে আমরা যে যত তাড়াতাড়ি আমাদের ডেভেলপার তাড়াতাড়ি প্রজেক্টে ডেলিভার করতে পারে, রাইট, প্রজেক্ট বা ফিচার বা হোয়াট এভার। সো এটার জন্য যেটা এক্সপেকটেশন বেড়ে গেছে সেটা হলো এটাই যে কিছু অ্যাপস দেখাও, কিছু কাজ জানো। তুমি যদি অ্যান্ড্রয়েডে হও লিস্ট ভিউ কীভাবে করতে হয়, এই জিনিসগুলো কীভাবে করতে হয়, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যেন তুমি যেন আমরা তোমাকে দেখে বলতে পারি যে হ্যাঁ তোমার ইউআইটাও খারাপ না, সামথিং টু ক্যাচ অ্যান আই, যেটা দেখে সে বলতে পারে যে হ্যাঁ এই ছেলেটা মনে হয় ভালো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে পোর্টফোলিওর কোনো মানে এটা কোনো বিকল্প নাই আসলে। নিজস্ব কিছু ছোটখাটো প্রজেক্ট রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আসলে এখন এইটাই আসলে মানুষকে কিছুটা ডিস্টিংগুইশ করে দেয় আলাদা নিজের থেকে। আর আপনি স্পেশালি আপনি যখন অ্যাপ ডেভেলপার, ওয়েব বলেন বা মোবাইল অ্যাপ বলেন, আপনি যদি বলেন যে আমি প্রোগ্রামিং করে আসছি 4 বছর কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনিথিং ইন ইউর বেল্ট, রাইট, তখনই প্রবলেমটা আসলে। অ্যাটলিস্ট মানে কিছু দেখাও, তুমি যে কাজগুলো করছো অ্যাটলিস্ট 2-3টা প্রজেক্ট দেখাও। আর 2-3টা প্রজেক্ট এমন না যে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে আমি প্রজেক্ট একটা বানাই দিলাম, টু ডু একটা অ্যাপ বানাই দিলাম, সেটা দেখলে সবাই বুঝে যাবে যে এটা আসলে ভেরি কমন এবং এটা টিউটোরিয়াল থেকে বানাইছে। কিন্তু আমি বলি যে হালকা পাতলা আই ক্যাচিং ইউআই ইউএক্সটা সুন্দর কিছু কমন ফাংশনালিটি মোবাইল অ্যাপের ক্ষেত্রে আমরা দেখি, ধরেন যে ইউআই লিস্ট ভিউ বা যেগুলো বললেন আর কি, আমরা হচ্ছে ক্যামেরা থাকতে পারে, লোকেশন থাকতে পারে, এরকম কিছু কমন ফাংশনালিটি যে সে একটা ফাংশনাল অ্যাপ বানায়, সেটা অবশ্যই তাকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে অনেক বেশি আগায় রাখবে। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওয়েবের ক্ষেত্রে কিন্তু কিছু কোনো একটা শোকেস দেখানো খুব ইজিয়ার, রাইট, আমরা ইউআরএল এ পাবলিশ করে দিলে ওটা হচ্ছে শোকেস থাকে। মোবাইলের ক্ষেত্রে আমাদেরকে একটু ক্রিয়েটিভ হতে হবে এই ক্ষেত্রে, যে কারণ এখনকার আসলে কোনো কোম্পানি বা বেশিরভাগ মানুষের সময় নেই যে আমি পোর্টফোলিও ঘাটাঘাটি করবো, এটা দেখবো, এখানে যাবো, তাহলে কোনোভাবে এটা শোকেস যেতে করাতে পারে। হয়তো আমরা ছোটখাটো ভিডিও বানাইলাম, ছোটখাটো আমরা গিফট বানাইলাম, যা প্রজেক্টের হচ্ছে এরকম এরকম দেখতে আর কি, ছোট একটা রিডমি লিখলাম আর কি। তো এই শোকেস গুলো খুব ইম্পর্টেন্ট। পোর্টফোলিও বানাইলাম যে আমার হাতে 2-3টা প্রজেক্ট থাকলে এটাই নট এনাফ, আমি যদি এটাকে শো করতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি যে আসলে আমি যেসব ইন্টারভিউ দিছি, তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমার কোডের থেকে আমি কি ডেমনস্ট্রেশন করতেছি, কারণ ইন্টারভিউতে বলে তারা হচ্ছে একটা মানে একটা অ্যাপ বানাতে বলে, আমাকে পার্সোনালি আমাকে 2-3 দিন সময় একটা অ্যাপ বানাতে বলে। সেক্ষেত্রে আমি এটা ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি এটা রিডমি ফাইল ক্রিয়েট করি। তখন তারা এটা মানে ওই লিঙ্কে ঢুকে যখন তারা আউটপুটটা পায় প্লাস সুন্দর একটা ইনস্ট্রাকশন পায়, দে আর অলরেডি হ্যাপি। তখন তারা অলরেডি কোডের ভিতর গিয়ে তারা মানে অলরেডি যখন তারা হ্যাপি থাকে তখন তাদের মানে ক্যান্ডিডেট বাছাই করতে খুব সুবিধা হয়। তো পরির সাথে এটাও অ্যাড করা খুব জরুরি, তো এই ডেমনস্ট্রেটটা করা।
পয়েন্ট আসলে, কারণ আসলেই মানে আমিও যেটা দেখছি যে শুধু যদি গিটহাবে একটা জিনিস বানাইলাম, জি আর দেখা গেল যে সাম অফ দ্য থিংস যেটাকে টার্ন অফ করে আমাদেরকে, সেটা হলো যে কমিট একটা বা কমিট গুলো সুন্দর করে লেখা নেই, রাইট? দ্যাট মিনস কি সে তার মানে পুরোটা থট করে করেনি, সে তার এটাকে প্যাশন প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে না, লার্নিং হিসেবে করতেছে। বাট যদি দেখা যায় অনেকগুলো কমিট আছে, ভুল কমিট করলো, বাট সেটা আবার সেটাকে ঠিক করলো, সুন্দর করে মেসেজ দিয়ে বুঝাইলো যে কেন আমি এটা করছি। দ্যাট শোজ যে এই প্রজেক্টের একটা লাইফ আছে, একটা গিটহাবের এই প্রজেক্টের একটা লাইফ আছে। আরেকটা জিনিস যেটা দেখছি যে ছোট একটা প্রজেক্ট, খুবই ছোট একটা কাজ করলাম, বাট সেটাও যদি আমি রিডমি না দিই, কেউ মানে হয়তো বা ওইটার ভিতরে গোল্ড আছে, মানে দ্যাট কোড মাইট বি সুপার অসাম, বাট সেটা আমি নিজেও, আমি কিন্তু সেটা আর খেটে দেখি না, আমি ইভেন ক্লোন করে দেখি, করে দেখার কারণে। সো সেটার জন্য, অ্যান্ড অ্যাজ ইউ সেড, ভিডিও বা ইমেজ স্ক্রিনশট স্পেশালি, তুমি একটা খুব ভালো কথা বলছো, মানুষজন কিন্তু আসলে প্লে স্টোরে ডাউনলোড করে দেখার সম্ভাবনা অনেক কম, খুবই কম। হ্যাঁ, তো সেই জন্য একটা স্ক্রিনশট বা অ্যানিমেশন, আমি আমার একবার লাইব্রেরি বানাইছিলাম একটা, সেই লাইব্রেরিতে আমি ইচ্ছা করে, মানুষজন জানি যে লাইব্রেরিটা না ইউজ করলে বুঝবে না, আমি জিফ, কারণ গিটহাবে আবার জিআইএফ চলে, আমি জিআইএফ অ্যানিমেশন, সে একাকে জিআইএফটা শিখলাম কিভাবে বানাইতে হয়, স্ক্রিন রেকর্ডার থেকে আবার জিআইএফ এ কনভার্ট করে তারপর করছিলাম। সো ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, অ্যান্ড আমি মনে করি সত্যি সত্যি সেটার জন্য সেই প্রজেক্টটা আরো অনেক লাইভলি। আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ মাই হাইয়েস্ট প্রজেক্ট, বিকজ মানুষ আপনার ইউজ করতেছে। আপনার ফাটারে যেটা আপনার করছেন, গ্রাফের যেটা আপনার একটা আছে, আবার আরেকটা আছে অ্যান্ড্রয়েডও, লটি সোয়াইপ। সো সেখানেও দেখা গেছে যে আমি ওখানে ইচ্ছা করে দিয়ে দিছি যে কিভাবে ইউজ করতে পারো, তো আমার কাছে মনে হয়েছে যে মানুষ সেটা দেখেই লাইব্রেরি ইনস্টল করতে চাইছে বা লাইব্রেরিটা তাদের ইংলিশ হিসাবে ইউজ করতে চাইছে। সো এটা আসলে খুব বড় একটা জিনিস যে সরি, হ্যাঁ, ইভেন মানে এইটা হলো বেসিক, তুমি যেটা বলছো একেবারে বেসিক। যারা নেক্সট লেভেল যেতে চায়, আমি অনেস্টলি মনে করি তাদের একটা আর্টিকেল বা একটা ভিডিও পাবলিশ করা উচিত, যে মেবি ভিডিওটা কঠিন হতে পারে বা কনফিডেন্স লো হতে পারে, সেটা তাও করা উচিত, বাট আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মানুষ আর্টিকেল থেকে স্কিম করে, ভিডিও আবার স্কিম করার চান্স কম থাকতে পারে। যে আর্টিকেল কেমন আর্টিকেল, কি কি আমি শিখছি, ঠিক আছে, যে আমি এই জিনিসগুলো করতে করতে এই জিনিস শিখছি, এই জিনিস আটকাইছি, অ্যান্ড আই লার্ন সামথিং ফ্রম হিয়ার, মানে দ্যাটস মানে ফর আ জুনিয়র এত ম্যাচুরিটি থাকা মানে ইটস অ্যামেজিং। আমরা আসলে এক্সপেক্টও করি এত ম্যাচুরিটি থাকা, অনেস্টলি। হ্যাঁ, ওইটাই আসলে, এটাই আসলে ডিফারেন্সিয়েট করে যে কেউ যত্ন নিয়ে কাজটা করছে আর কেউ জাস্ট খামখেয়ালি ভাবে একটা বানায় রাখছে, এবং সে এক্সপেক্ট করতেছে যে আমার তো পোর্টফোলিও আছে, আমার মাস্টার প্রজেক্ট গিটহাবে আছে, কোড আছে, তো মানুষজন এটা ঘাটাঘাটি করে দেখে দিবে। তো অনেকে এসে আমাকে, মানে আমি যেহেতু কোর্স করে অনেকে এসে প্রশ্ন করে, আমার তো অনেক পোর্টফোলিও আছে, কিন্তু তারপর আমি ওর ডাক পাই না, ইন্টারভিউতে ডাক পাই না। তো পোর্টফোলিও ঘাটতে গিয়ে দেখা যায় যে আসলে তারা কি করছে, তারা রিড দিয়ে তারা বলেও না যে প্রজেক্টটার কাজ জাস্ট খালি একটা প্রজেক্ট বানায় রেখে দিচ্ছে, হয়তো কোডও ওইটার ভিতরে ভালো আছে। তো ওই যে মানুষ আসলে তো এত এত কম্পিটিশন, এত মানুষের এত স্ক্রিনিং করা লাগে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসগুলো দেখা সম্ভব না। সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের ডেমনস্ট্রেটটা করার। আমার কাছে মনে হয় যে ধরো এখন লেটস গো টু দ্য নেক্সট স্টেপ, রাইট? যে আমি পোর্টফোলিও বানাইলাম, সো আমি প্রথমে কি ফাউন্ডেশন শিখলাম, তারপর আমি কিছু পোর্টফোলিও বানাইলাম, দেন হোয়াট কামস নেক্সট? এখন আমি কিভাবে জব পেতে যাই? টাকা তো লাগবে ভাই দিল চলতে গেলে। সো কি করা যায় বলো তো? একটু কেটে গেছিল, কি বলছিল? বললাম যে জব, আমাদের এখন জব পেতে হবে, কি করা যায়? হ্যাঁ, জবের ক্ষেত্রে তো যেটা হয় যে আমাদেরকে প্রসেস, মানে ওই প্রসেসে যাওয়া, অ্যাপ্লাই করা আর কি। হ্যাঁ, তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওই যে পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট, পোর্টফোলিওটা আমার সুন্দর করে সাজায় গোছায়, যেটা বললাম আমার যত্ন নিয়ে কোথাও রাখা, ডেমনস্ট্রেট করা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস, জব জব ডিসক্রিপশনটাও ভালো, মানে মাঝে মাঝে পড়ে নেওয়া আর কি ভালো মতো, যে আসলে তারা কি চাচ্ছে এবং ওইটার সাথে আমার চাচ্ছে কিনা। আমি তো আসলে যেটা হয়েছে যে আমাকে তো দেখেছি ইন্টার্নশিপে ঢোকা লাগছে ভার্সিটি থেকে, তারপর ইন্টার্নশিপ থেকে আমি জবে ঢুকে গেছিলাম। তো আমার ক্ষেত্রে হয়তো ওই অত বেশি যাওয়া লাগে নাই। তা আপনার ক্ষেত্রে আপনি তো ফার্স্টে জব দিয়ে শুরু করেন, আপনি তো অনেক ফ্রিল্যান্স দিয়ে শুরু করেছেন, আপনার অভিজ্ঞতাটা কি? শুরু করছি, আবার আমার যেহেতু ইন্টারনেট অ্যাপস গুলো ছিল সেটা আমার প্যাশন ছিল, তো সেটা নিয়ে আমি যথেষ্ট সময় দিয়েছি। তো আমার মধ্যে সেটা স্কিল আমার লস হয় নাই, মানে স্কিল আমি খুব তাড়াতাড়ি শিখছি, কারণ আমি নিজে সবকিছু করছি, A to Z স্ক্র্যাচ প্রথম শিখে ফেলছি। বড় লার্জ স্কেল মাল্টি ইউজার ইউজ 100 মিলিয়ন 100,000 200,000 তখনই তো ছিল। সো ডেফিনেটলি ওইটা তো আমার খুব হেল্প হয়েছে। বাট যেহেতু আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড ছিলাম, অ্যান্ড আমার তখন আমার পোর্টফোলিও বা রাইটিং স্কিলস এগুলো সবকিছু অনেক উইক ছিল,
যদি এখন আর এটা কারো এক্সকিউজ দেওয়া যাবে না চ্যাট জিপিটি আসার পর। ইভেন সব রিডমি এখন চ্যাট জিপিটিতে খুব ইজিলি লেখা যায়। সো আমি এখন সেগুলো আর এক্সকিউজ ধরবো না মানুষ না লেখার জন্য। সো বাট কথাটা এটাই ছিল যে আমি তখন যথেষ্ট কষ্ট হয়েছে, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে আমার নেটওয়ার্কিং পাওয়ারটা এত স্ট্রং ছিল না, স্পেশালি আমার তো ট্রিপলির বড় ভাই। সো ডেফিনেটলি বড় ভাইয়ের অ্যাসপেক্টটা চলে আসে, বাট স্টিল মানে হ্যাঁ আমার কাছে মনে হয় যেহেতু আমি নিজে সেলফ টট রাউটে গেছি, আমার কাছে মনে হয় ডেফিনেটলি গো সেলফ টট রাউট। বাট তখন যে একটা জিনিস বলছেন যে বুট ক্যাম্প রাউট, মানে যেরকম ডেভ স্কিল আছে যারা কিনা কিছু সাম সর্ট অফ বুট ক্যাম্প করায়, তুমিও কিছুটুকু করাচ্ছ, যারা এখান থেকেই অনেক সময় দেখা যায় যে কিছু গুড ছেলে পেলে যখন বোঝা যাচ্ছে যে শিখছে ভালো, তোমরা কিন্তু ঠিকই রেফার করো। এই রাউটটাও আমি বলি যে খারাপ না, মানে দেখতে হবে যে যে ভাইয়াটা পড়াচ্ছে সে কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল, বাট স্টিল আই থিঙ্ক দ্যাটস অলসো নট আ ব্যাড রাউট। মানে নেটওয়ার্কটা যেহেতু যদি না থাকে তাহলে উই ক্যান অলসো গো টু দ্য বুট ক্যাম্প রাউট, যেখানে আমরা আই থিঙ্ক লাডোইট সুমিত উনারও মনে হয় অনেক কোর্স আছে, হ্যাঁ নাম বলেন না, বড় ভাই যে আছে, আরো অনেক বড় কমিউনিটি, প্রোগ্রামিং হিরো। সো দে আর ভেরি গুড, তারা আর অনেকভাবে কানেক্টিং করে। সো এরকম বুট ক্যাম্পগুলো খারাপ না, টাকা একটু যাবে, বাট আই থিঙ্ক ইট মাইট বি ফাস্টার টু কানেক্ট উইথ মানে ভাই, বিকজ না হলে অনেক সময় দেখা যাবে যে আমি নিজে এত ইন্ট্রোভার্ট আমি কানেক্ট করতে পারবো না। আমার ক্ষেত্রে এটা অনেক সময় ঝামেলা আছে। ইভেন দেখা গেছে যে একটা জব পোস্ট আছে, আমি অ্যাপ্লাই করবো, আমি তো স্পেশাল না, আমি তো একটু ভালো না, এরকম করতে দেখা যাচ্ছে আমি করি নাই। আবার অনেক সময় এরকম হয়েছে যে আমি ভাবছি আমি জব পোস্টে অ্যাটলিস্ট ইন্টারভিউ ডাক পাবো, বাট আমি কিছুই পাইনি। সো সব রকমই এক্সপিরিয়েন্স আমার হয়েছে, বাট কথাটা এটাই যে এই সময় বড় ভাইরা নেটওয়ার্ক যারা আছে তাদেরটা হেল্প করে, অ্যান্ড পোর্টফোলিও, এই দুইটা একেবারে ইকুয়াল। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এখানে, আই ফিল লাইক, বাট দ্যাটস অলসো এগেন অ্যান অ্যাডভান্সড মানে টিপ, সেটা হলো যে যদি আমরা দেখাইতে পারি যে আমরা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারি। মোবাইলের ক্ষেত্রে অনেস্টলি আমি কখনো এভাবে করি নাই, বাট আই ডেফিনেটলি থিঙ্ক যেটা সম্ভাবনা আছে, কারণ কিছু ওপেন সোর্স অ্যাপ আছে, বা অ্যাটলিস্ট রিডমি যদি ওগুলো আমরা ঠিক করি, আমরা যদি দেখাই যে হ্যাঁ আমরা কন্ট্রিবিউট করতেছি, ওখানে যে একটা পিআর ফ্লো, পুল রিকোয়েস্ট একটা ফ্লো, বা ওভারঅল একটা অ্যাজাইল যে প্রসেস ফলো করা হচ্ছে, ফিডব্যাক থাকবে, কোড রিভিউ করবে, এগুলো থাকবে, এই জিনিসগুলো যদি আমি কিছুটুকু হলেও করি, তাহলে ডেফিনেটলি তাকে আরো মোর এজে আনবে, জবে অনেক হেল্প করবে। হ্যাঁ Yeah. হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা, যদি যারা সেলফ টট, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই জব অ্যাপ, যেটা বললেন জব অ্যাপ্রোচ একটা ভয় থাকে, ফাউন্ডেশন আছে কিনা, অথবা অনেক সময় জবই লেখা থাকে যে মিনিমাম তোমার সিএসসি পাস হইতে হবে, অথবা ডিগ্রি থাকা লাগবে আর কি। সেক্ষেত্রে সেলফ টটরা আসলে সেলফ টটের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের পোর্টফোলিওটাই, এবং সামনে যদি ওপেন সোর্স থাকে সেক্ষেত্রে আরো বেটার আর কি। এখন সেলফ টট ডেভেলপারকে আসলে যখন একটা কোম্পানি হায়ার করবে, তখন আসলে সে তো সার্টিফিকেট দেখতে পারবে না, তখন তার আসলে ওই বাকি এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো তার দেখানো লাগবে আর কি। সিমিলার উইথ বুট ক্যাম্প অ্যাজ ওয়েল। বুট ক্যাম্প একটা করে এসেই যে আমি সহজে জব পেয়ে দেওয়া বা অ্যাপ্লাই করবো, এটাও ডিফিকাল্ট, কারণ এটা তারা দেখতে চায় আসলে। এইসব লাইন থেকে যারা আছে তাদের একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানুষ দেখতে চায় যে না, তাদের এই জিনিসগুলো আছে আরো এক্সট্রা। এক্স্যাক্টলি, মানে যারা নট সেলফ টট, মানে যারা কোর্স করছে তাদের একটা একটু এজ তো অবশ্যই আছে, কারণ তারা একটা মানে মানুষ ধারণা করে ডেফিনেটলি যে তারা আছে, আর কানেকশন, কারণ বড় ভাইরা আছে, আমি এই ভার্সিটি থেকে পড়ছি, ইউনিভার্সিটি বড় ভাইরা ওই জায়গায় চাকরি করে, আমি তার সাথে কথা বলতে পারতেছি, এই দুইটা অনেক হেল্পফুল আমি মনে করি, ডেফিনেটলি এটার জন্য ভালো। বাট যারা সেলফ টট তাদের জন্য পোর্টফোলিও আর ডেফিনেটলি মানে আরো অন্যরকম ভাবে তাকে একটু করা আর কি। ইভেন আমার ক্ষেত্রেও মানে সেলফ টট বলেই আমরা যে বেসিক্স গুলো শিখি না এরকম তো না, আমার শিখতে হয়েছে ঠিকই, অ্যারে কেন ইউজ করবো, হ্যাশম্যাপ কখন ইউজ করবো, এগুলো কিন্তু ঠিকই আমার কোর্স না করে আমি হয়তো কম ওই দিকে করছি, বাট আমি কিন্তু ঠিকই গুগল করে জানতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কেন আমি অ্যারে ইউজ করবো, কেন আমি হ্যাশম্যাপ ইউজ করবো, সেগুলো বেসিক্স গুলো আমার জানতে অবশ্যই হয়েছে আর কি। বাট ডেফিনেটলি আই উড সে এই জব একটা ঢুকাটাই ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ ওয়াইজ আরো বেশি চ্যালেঞ্জ, এটাতে মানুষজন মন খারাপ করুক না করলেই ভালো, বিকজ এটা অনেক সময় মানে জাস্ট মানে অনেক এক্সটার্নাল ফ্যাক্টরও আছে, অনেক কিছু আছে আর কি। লেগে থাকা লাগবে, পোর্টফোলিও গুলো ইমপ্রুভ করা লাগবে, এবং যে এই এক্সপিরিয়েন্স, এই গুড প্র্যাকটিসেস গুলা এটা ভালো করে শিখতে হবে, এবং এটা ভালো করে এক্সিকিউট করতে হবে। এইটা করলে দেন উইল বি সো বেটার, যে তখন বাংলাদেশের লোক না বিদেশের লোকই তোমাকে হায়ার করতে বেশি ইন্টারেস্টেড হবে, তুমি যদি সেই লেভেলের স্কিল দিতে পারো, স্পেশালি তুমি যদি একটা সার্টেন অ্যাসপেক্টে করতে পারো।
আরেকটা জিনিস আমি মনে করি যে ইন্টার্নশিপের ফ্যাক্টরটা যথেষ্ট হেল্পফুল, মানে ইন্টার্নশিপের আমার টাকাটা চিন্তা করার দরকার নেই, কত টাকা পাচ্ছ ডাজন্ট ম্যাটার, জাস্ট সামহাউ গেট ইনটু ইন্টার্নশিপ অফ আ গুড কোম্পানি সো দ্যাট তুমি অ্যাটলিস্ট বেস্ট প্র্যাকটিসেস গুলো জানলা। এমন রিয়েল অ্যাপ্লিকেশনে কাজ করা। তোমাকে ডার্টি ওয়ার্ক গুলো কাজ করে না এরকম, এটাও খারাপ না, সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। বাট ইটস বেটার যে তুমি একটা বেটার কোম্পানিতে যাও যেখানে তোমাকে অ্যাটলিস্ট একটা মেন্টর থাকবে যে শিখাইতে পারবে, বুঝতে পারছি? তো ওকে, আমার আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে এই ক্ষেত্রে, এটা হচ্ছে যে আমরা ধরেন যারা বুট ক্যাম্প করি অথবা যারা আমরা ইউনিভার্সিটি লাইনে পড়াশোনা করি, তারা তো একটা গাইডলাইন পায়, তারা তো একটা সিলেবাস ফলো করি, তাদেরকে একটা কাইন্ড অফ কারিকুলাম দিয়ে দেওয়া হয়। কিন্তু অ্যাজ আ সেলফ টট ডেভেলপার এই ক্ষেত্রে আপনি ফোকাসটা কিভাবে রাখেন যে আসলে আমি কি শিখবো, কোথায় যাবো? কারণ এত রিসোর্স, এই রিসোর্সের মাধ্যমে রিসোর্সের মধ্যে কিভাবে না হারায় পারা যায়, এই সম্পর্কে যদি কিছু বলতে পারেন। লার্নিং এর ব্যাপারটা মানে ইভেন এখনো আমরা যখন সিনিয়র হয়েছি আমাদের কিন্তু লার্নিং কন্টিনিউয়াসলি করতে হচ্ছে, উই লার্ন নিউ থিংস এভরি সিঙ্গেল ডে। সো উই অ্যাসপেক্টটা থাকতে হবে, মানুষের কাছে উই অ্যাসপেক্ট থাকতে হবে। আমি যেটা তখন বলতেছিলাম যে আমি করলাম, ধরো আমি একবার আমার ক্ষেত্রে আই লার্ন অ্যাবসলিউটলি থ্রু প্রজেক্টস, প্যাশন প্রজেক্টস। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যখন আমি একটা প্যাশন প্রজেক্টে এই জিনিসটা দেখলাম যে আচ্ছা এটা আমি আটকায় গেছি, আমি কোনোভাবেই এইটার পারফরমেন্স বাড়াইতে পারলাম না, এটা করতে পারলাম না, তখন আই গো টু দ্য আন্ডারলাইন ফাউন্ডেশন। আচ্ছা এই ফর লুপটা যে করতেছি, অ্যাম আই ডুইং দ্য বেস্ট প্র্যাকটিসেস? ওকে, আমি জাস্ট এটার উপর আমি একটা র্যাবিট হোলের মতো করে ঢুকলাম, লিটারালি র্যাবিট হোল। এটাতে হয়তো আমি 5 আওয়ার্স রিসার্চ করলাম। ফর এক্সাম্পল আমার মনে আছে যে হ্যাশ ম্যাপের ব্যাপারটা আমার খুব স্ট্রংলি মাথায় ঢুকছিল। প্রথম আমি হ্যাশ ম্যাপ ইউজ করতাম না, কারণ অনেকজনই যারা শিখায় কোর্সে, আমি তো কিছু কোর্স করছি অনলাইন ইউটিউব কোর্স, তো সেখানে দেখা যাচ্ছে হ্যাশ ম্যাপটাকে এত ফোকাস করে না। অ্যারে শিখছো, হ্যাশ ম্যাপ এরকম একটা আছে, এটা যেটা করে হ্যাশ ম্যাপের ইউজ কেস যদি বলেও থাকে বা বেনিফিট বলেও থাকে, মাথায় ঢুকে না, বিকজ উই হ্যাভ ইউজ ইট, রাইট? যে ওটার যে একটা মেমোরি বেশি লাগে, বা ওইটা যে কুইক অ্যাক্সেস, মোর ফাস্টার ইউজিং এনি কিজ, এই জিনিসটা আমি যখন রিয়েল টাইম ইউজ করছি এবং যখন দেখছি যে না, আমার জন্য মেমোরিটা জরুরি না, আমার জন্য জরুরিটা হলো যে আই নিড টু অ্যাক্সেস ইট ফাস্টার, তখন আমার এটি আমি জাস্ট রিসার্চ করছি। আমি রিসার্চ করছি অ্যারে আর অ্যারে লিস্ট, যাওয়ার ক্ষেত্রে অ্যারে আছে, পিওর অ্যারে, আর অ্যারে লিস্ট হলো আর কি এক্সপ্যান্ড করা যায়, আন্ডার দ্য হুড অ্যারেই আছে তখন। এবং আমি যখন শিখছি অ্যারে আর অ্যারে লিস্ট কি, ভাই এটা কেন বলতেছে, কি বলতেছে, কারণ আমি দুইটাই দেখতেছি কোডে লেখা আছে, তখন আমি অ্যারে লিস্টের ভিতরে কি সেটাও আমি দেখার চেষ্টা করতেছি যে আচ্ছা ঠিক আছে, মানে অ্যারে লিস্টটা কি সেটাও আমি বের করার চেষ্টা করতেছি। সো এরকম না যে শুধু আমি কেন, বিকজ কেন ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন টু আস্ক, বাট অলসো হাউ। মানে আমি যেটা মনে করি যে হাউটা ইভেন জুনিয়রের জন্য জরুরি না, মিড লেভেলের জন্য জরুরি না, সিনিয়র যখন তুমি হবা হাউ এর ইম্পর্টেন্স অনেক কয়েক গুণ বেড়ে যায়। মানে ইটস নট অনলি যে আমি অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেল জানলাম, হাউ অর ওয়াই অলসো বিকামস কোয়াইট ইম্পর্টেন্ট। সো আমি তখন আমার নিজেরই একটা লার্নিং প্রসেসের মধ্যে এটা ছিল যে মানে ওয়াই, কেন আমি এটা ইউজ করবো, ওয়েন, কখন ইউজ করবো, এটাও আমি শিখতেছি। এটা স্ট্যাক ওভারফ্লো ডেফিনেটলি হেল্প মি আ লট অ্যাট দ্যাট টাইম, বাট অলসো কিভাবে করতেছে সেটাও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং করা, এখানে বেশি না করে। কারণ আমি দেখছিলাম যে কি লিঙ্ক লিস্ট, এই লিস্ট, ওই লিস্ট, ওগুলো করতে গিয়ে আমি দেখছি যে ওটা আমি জীবনে ইউজ করতেছি না, এটা আমি ওটা শিখি নাই। যদিও আমি জানি যে লিঙ্ক লিস্ট ইজ অলসো ভেরি কমন, যেটা কোড ইন্টারভিউ ইয়াতে দেয়, টেস্টে দেয়, এটা সেটা দেয়, বাট আমি ওটা লিঙ্ক লিস্টটা কখনোই ডিপ ওয়েতে শিখি নাই। কিন্তু আমি হ্যাশ ম্যাপটা শিখছি বিকজ আই হ্যাভ সিন রিয়েল টাইম ইউজ কেসেস অফ ইটস বিং বেনিফিশিয়াল। সো আমি যখনই যেটা লাগছে, যখনই আমি দেখছি যে যেটা জরুরি, তখনই আমি সেটা নিয়ে আরো ডিপ করছি। সেটা ইউআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যখন দেখছি যে আচ্ছা এটা আমি পারতেছি না, কার্ভ করতে পারতেছি না, আরো বেশি লার্ন করছি, সো দ্যাট আই বিকাম বেটার অ্যাট ইট। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে অনেকে আছে যে আমরা খালি টপিক নিয়ে পড়ে থাকি, ধরেন ইংলিশ, হ্যাশ ম্যাপ, অ্যারে লিস্ট, আমরা ইউটিউবে ভিডিও দেখে একেবারে ভরাই ফেলছি, একটা ভিডিও দেখতেছি, টপিক নিয়ে বিশাল অ্যারেঞ্জ করতেছি, কিন্তু যখন দেখা যায় আমরা রিয়েল প্রজেক্টে গেলাম তখন এগুলোর মাথায় থাকে না, তখন দেখা যায় যে আসলে সব ভুলাই ফেলছে। এই জন্য মাঝে মাঝে যখন আমরা আটকায় যাই, তখন আসলে যে আমরা র্যাবিটনে পড়ি, ওইখান থেকে আসলে শিক্ষাটা অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক বেশি হেল্পফুল হয়। আসলে ওই ইনভেস্টিগেশন বা ওই সার্চ আসলে খুব জরুরি। হ্যাঁ, বাট ওই ফ্রাস্ট্রেশনটা আসলে দরকার। হ্যাঁ, ওই ফ্রাস্ট্রেশনটা জরুরি, দ্যাট শোজ যে আমরা কোডার না, আমরা প্রবলেম সলভার। আমাদের কোডটা হলো সলভ করা, যদি আমরা কোড ছাড়া সলভ করে দিই, উই আর দ্য বেস্ট। সো এই জিনিসটা আর কি আমার কাছে মনে হয় যে ইভেন মেন্টর থাকলে অনেক হেল্পফুল হয়। আমার ক্ষেত্রে মেন্টরও এত বেশি ছিল না, সো অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে যে আমি একটা জিনিস শিখছি, আমাকে অনেক ডিপ যে শিখতেছি, অর্থাৎ একটা মেন্টর থাকলে বলতো যে ভাই দিস বাট সে আরো ডিপ নাও যেতে পারতাম।
যেটা অনেক সময় যেটা বলা হয় যে বাঙালি মেকানিকরা অনেক ভালো, বিকজ তারা অনেক ডিপ, যে নিজেরা নিজেরা শিখছে, অনেক কিছু শিখে শিখে তারা অনেক এক্সপার্ট হয়ে গেছে। তো অনেক সময় হ্যাঁ। শুধু কাজে লাগে, বাট ইট ইজ আ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। আমার মনে আছে যে কিছু কিছু ক্ষেত্রে আমার একটানা 13 ঘন্টাও আমি জাস্ট, মানে কারণ প্রশ্ন আমি জাস্ট আই নিড টু সলভ ইট। আমার মধ্যে ওই যে কি একটা কিরা টাইপ একটা জিনিস থাকে যে আমার মধ্যে ঘুম হোক না হোক আই নিড টু সলভ জিনিসটা করার জন্য অনেক স্ট্রেস। তখন বউ বাচ্চা ছিল না আলহামদুলিল্লাহ। সো অ্যাজ জিনিসটা আমি করেই ছাড়ার চেষ্টা করতাম, যদিও অবভিয়াসলি অ্যাজ হিউম্যানস উই নো যে সামটাইমস উই জাস্ট হ্যাভ টু গিভ আপ। সো এখন আমরা জুনিয়র ডেভেলপার ঢুকলাম একটা কোম্পানিতে। সো এখন আমার কি করা উচিত? এখন আবার কি করা উচিত, এটা আপনার আগে উত্তর দেন, পর আমি বলবো ইনশাআল্লাহ। What I think is that this is a very good opportunity for us to learn about the company culture. Company culture কেমন আছে, ভালো আছে না আছে। Actually, even before that আমাদের করা উচিত। Company culture plays a big role in the long run. যে কোম্পানিতে যদি ভালো কালচার না হয়, তাহলে এই কোম্পানিতে বেশি দিন থাকলে আমি অনেক ভুল প্র্যাকটিসেস বা টক্সিক কালচারে করে আমার নিজের বিহেভিয়ার নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়ান থিং যেটা আমি বলতে চাই, সেটা কোডিং রিলেটেড না, বাট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরেই যে জিনিসটা জরুরি, মানে আমাদের শিখাটা জরুরি। সো ডেফিনেটলি এখানে মেন্টরস থাকবে, সিনিয়র্স থাকবে, তাদের কথাটা শুনে তার কাছ থেকে বেস্ট প্র্যাকটিসগুলো শিখে নেওয়ার সুযোগ করা। অ্যান্ড অ্যাজ এ জুনিয়র ডেভেলপার, মানে ইটস নট এক্সপেক্টেড যে আমি অন্য কাউকে হেল্প করব, বাট আমার লার্নিংটা অনেক স্পিড আপ হইতে হবে। মানে আমি জাস্ট ধপাধপ, ইভেন আমি যেটা মনে করি, আমি এগেন অ্যাজ এ জুনিয়র আমি চিন্তা করি যে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু নষ্ট করা যেতে পারে, আমি পার্সোনালি মনে করি আদার সিনিয়র। সো তোমার যদি এরকম একটা জিনিস হয়েছে, তুমি খুবই ইন্টারেস্ট পাচ্ছ, এত মজা পাচ্ছ, তুমি থামিও না, তোমার জবের পরও তুমি সেটা শিখতে থাকো, করতে থাকো, তাহলে তোমার ওই জিনিসটার উপর একটা স্কিল করতে করতে একটা পর্যায়ে দেখবা যে ইউ আর দ্য চ্যাম্প ইন দ্যাট এরিয়া, যে তুমি ওখানকার একেবারে এক্সপার্ট হয়ে গেছো। এই এক্সপার্টগুলো অনেক হেল্প করে যে তুমি একটা সার্টেন অ্যাসপেক্ট, বিকজ মোবাইল ডেভেলপমেন্ট অবভিয়াসলি, অ্যান্ড মোস্ট প্রবলি উইল গো থ্রু ইট, it has so many different facets that we can think of. তো বাট যেটা আমি বলি এটাই যে নিজে তাড়াতাড়ি করে শিখা লাগবে, ইউ হ্যাভ টু বি আ কুইক লার্নার, বেসিসগুলো তো থাকা লাগবে, ইউ হ্যাভ টু হেল্প ইউর সিনিয়র, অ্যান্ড মাঝে মাঝে যেটা চেষ্টা করবা সিনিয়রের সাথে বা ম্যানেজার তাদেরকে বলা যাচ্ছে, ওকে হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট ইউ হ্যাভ, অর হাউ ক্যান আই হেল্প। সেই জিনিসটা করলে দ্যাট শোজ সর্ট অফ টিম স্পিরিট, টিম এফোর্ট, যেটাতে আর কি ম্যানেজাররা হয়তো দিতে পারে তোমাকে অ্যাডিশনাল কাজ দিতে পারে, যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাবিল তুমি এই কাজটা করো, বাট দ্যাট উইল মেক ইউর প্রমোশন ফাস্টার, অ্যান্ড দ্যাট শোজ যে ইউ আর ইগার টু সলভ। তুমি একটা প্রবলেম দেখতেছো কোড রিভিউ প্রসেসে, বা তুমি একটা প্রবলেম দেখতেছো কোড বেজে, একটা জানো যে এটা টেক ডেপ্ট হবে, বা তুমি দেখতেছো যে একটা কোড একটা ভুল ভুল আছে, তুমি যেটা করো প্রোঅ্যাক্টিভলি সেটা একটা টিকেট বানায় নিবা, টিকেট বানায় তোমার সিনিয়রকে বা তোমার টেকলিডকে অ্যাসাইন, মানে কমেন্ট করে বলবো যে আচ্ছা আমি এরকম একটা পাইছি বা ইয়া করছি, ডু ইউ হ্যাভ এনি কমেন্টস? বাট তো এটা কি তুমি এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হয় জুনিয়ররা যেটা হয় যে সবসময় একটা, মানে স্পেশালি যখন কোম্পানি কালচারটা খারাপ হয়, তখন আসলে জুনিয়রদের এই কথা বলাটা আসলে খুব সংলাসিত থাকে, বা তারা ভয় পায় যে আমি এটা বলা ঠিক হবে কিনা, এটা কি বলবো কিনা, আমি না দরকার নাই, আমি আমার কাজ করে আমাকে যে টাস্ক অ্যাসাইন করছে ওটা করলে আমার জন্য এনাফ, সময় নিজেকে দাপায় রাখে আর কি। সো দেখা যায় দমায় রাখতে রাখতে আর ওই নেক্সট গ্রোথটা আর হয় না। সো ওই কালচারটা থেকে আমরা সরে আসি ফার্স্টে, যদি আমরা একটা ভালো কালচার পাই। তারপর এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে আপনি যেগুলো বললেন, যে অ্যাটলিস্ট আমাকে ওই পয়েন্ট আউট করা, বিভিন্ন এক্সট্রা আমার টাস্ক ছাড়াও আমি যাতে কোম্পানিকে হেল্প করতে পারি, বা কোম্পানিকে বুঝতে পারি যে আই কেয়ার অ্যাবাউট দ্য প্রসেস, আই কেয়ার অ্যাবাউট দ্য গ্রোথ, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করে এবং সবার নজরে তখন অটোমেটিক চলে আসে। এখানে একটা জিনিস অ্যাড করবো, যে যখন আমরা জুনিয়ররা যখন একটা ধরেন একটা প্রবলেম পয়েন্ট আউট করলো, শুধু এটা পয়েন্ট আউট করলে হবে না, জুনিয়ররা যাতে এই জিনিসটা নিয়ে খুব সলিড ভাবে দাঁড় করাইতে পারে, সলিউশন, প্রপোজাল, বা এই জিনিসগুলো যে খুব যত্ন সহকারে তৈরি করে সবার সামনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমি মনে করি ইম্পর্টেন্ট। যেমন আমি একটা প্রবলেম দেখছি, এই প্রবলেমটা দেখার পর আমি খালি রেস করলেই হবে না, আমি হয়তো আমার কিছু একটা আইডিয়া বা ডিসকাশন দিলে তখন সবাই আরো বেশি ইমপ্রেসড হবে। হয়তো আমার আইডিয়া বা আমার এটা সম্পূর্ণ ভুল, কিন্তু তারা অ্যাটলিস্ট দেখে দেবে আমি অ্যাটলিস্ট নিজের ব্রেন খাটাচ্ছি, আমি কিছু করার ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে ইট রিয়েলি হেল্পস। এবং আমি মনে করি আমার ক্যারিয়ারে এই জিনিসগুলো কাজে লাগছে, যেখানে আই ডিডন্ট হ্যাভ এক্সেস, বাট আই ট্রাই টু ওভার স্টেপ, অ্যান্ড মানে আমি ট্রাই করা হেল্প করছি আর কি। তো সেখানে দেখা যায় যে মাঝে মাঝে সংকুচিত তারা পেইন খাবে, তারা আরো রাগ করবে, কিন্তু দেখা যায় তারা
আলটিমেটলি খুশি হয়, তাদের যে কিছু কাজ কমালে, তাদের কিছু পেইন কমাইলে আসলে তারা খুশি হয়, যারা উপরের লেভেলে হেল্প করছি আর কি। তো সেখানে দেখা যায় যে মাঝে মাঝে সংকুচিত তারা পেইন খাবে, তারা আরো রাগ করবে, কিন্তু দেখা যায় তারা আলটিমেটলি খুশি হয়, তাদের যে কিছু কাজ কমালে, তাদের কিছু পেইন কমাইলে আসলে তারা খুশি হয়, যারা উপরের লেভেলে আছে আর কি। মানে দ্য মোর উই গো আপ দ্য মোর সফট স্কিলস বিকাম মোর ইম্পর্টেন্ট, এটা সবাই জানে। বাট অ্যাজ ডেভেলপার্স আই উড সে এইটা আমাদের সবসময় একটা উইক পয়েন্ট। না আমরা নিজে থেকে সবসময় ইন্ট্রোভার্ট, সবসময় একটা বন্ধ একটা ঘরের মধ্যে আমরা প্রোগ্রামিং কাজ করতে, এরকম একটা আমরা ভাবতেই। অ্যান্ড ডেফিনেটলি কারণ আমাদের অনেক সময় যখন উই হ্যাভ টু কোড, উই হ্যাভ টু হ্যাভ অল দ্য ডিস্ট্রাকশনস অ্যাওয়ে, মানে সেটা there is no doubt about it. বাট ডেফিনেটলি যত বড় হবো তখন ইটস নট অনলি অ্যাবাউট আমার ইম্প্যাক্ট, বিকজ হোয়াট উই সে অ্যাবাউট দিস ইজ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, রাইট? আইসি যেটাকে বলা হয়, এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট একটা সার্টেন পর্যায়ে যে পিপল স্কিলস, ম্যানেজমেন্ট স্কিলস, বা স্কিলস মানে ম্যানেজমেন্ট করা লাগবে না, জাস্ট তাও এই যে বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য বা তুমি কাউকে নেগোশিয়েট করার জন্য, তখন কিন্তু এই তোমার স্কিলসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এখানেও ডেফিনেটলি অ্যাজ এ জুনিয়র আমি বলবো না যে এখানে অনেক সময় দেওয়া লাগবে, বাট আই ডেফিনেটলি থিঙ্ক যে এখানে যদি কেউ করে দ্যাট মানে অ্যাটলিস্ট এই কনসেপ্টটা থাকা দরকার আসলে, যে উই ক্যান গো বিয়ন্ড অনেক কিছুটা হয়তো আর কি, সেটা উঠে যাওয়া। ওকে, কংগ্রেচুলেশন সাদ, তুমি এখন জুনিয়র থেকে মিড লেভেল। সো এখন মিড লেভেল হয়ে গেলে এখন তোমার কিভাবে ক্যারিয়ার প্রোগ্রেশন হচ্ছে বলো? আচ্ছা নামিব, এখানে তো আমরা একটা জিনিস একটু বাদ দিয়ে দিচ্ছি, আমরা তো ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিলগুলো পড়লাম, আমরা একটা জিনিস হয়তো একটু আলোচনা করতে হবে, টেকনিক্যাল স্কিলটা আর কি। আমি একটু অ্যাডভান্স লেভেলে যাব, বা আমি টেকনিক্যাল স্কিল, আমি টেকনিক্যালি আরো কিভাবে আর আসলে ডেভেলপ হইতে হবে, কোন জিনিসগুলো আসলে টেকনিক্যালি, কোন জিনিসগুলো আমি পারলে সেটা আমাকে জুনিয়র থেকে মিড অথবা মিড থেকে সিনিয়র, এই জিনিসগুলোর দিকে আপনি মনে করেন যে টেকনিক্যালি আমাদের কি হওয়া উচিত? রাইট, সো ডেফিনেটলি অ্যাটিটিউড যেটা আমি বললাম যে সেটা, অ্যান্ড লার্নিংটা আমি অনেক ফাস্ট এক্সপেক্ট করবো যে হ্যাঁ তুই ইউ লার্ন থিং ফাস্ট। তোমার একটা যে প্রজেক্ট আছে সেটা তোমার যদি মানে 1 মাসের মধ্যে তোমার বুঝে যাওয়া দরকার যে তোমার টাস্কটা কি, তোমার ইয়াটা কি, তুমি সব অন্য ডেভেলপারের মতো সেটা শিখে নেওয়ার চেষ্টা করবে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সো দ্যাটস সামথিং দ্যাট আই এক্সপেক্ট। অ্যান্ড বড়রা যারা আছে, মেন্টররা যারা আছে, তারা যদি বেস্ট প্র্যাকটিসেস হোল্ডার হয়, তাদের সেই বেস্ট প্র্যাকটিসগুলো নিজেও বের করে ফেলা। এবং আমি আমার ক্যারিয়ারে দেখছি যে এরকম কয়েকজন ফাস্ট লার্নার, ফাস্ট ইয়ার, মানে একটা তো ইগার দেখানো, শো করা যে হ্যাঁ আমি একটা আরেকটা টাস্ক দিয়া বা একটা টাস্ককে আমি কিভাবে ভাঙলাম, কিভাবে আমি ইয়া করলাম বা সাজেশন দিলাম, দোজ থিংস অলসো প্লে আ গুড রোল। বাট ইন টার্মস অফ এই যে আমি নিজে অন্য কোনো একটা সিনিয়রের কোডটা টেস্ট করে বা তার কোড রিভিউটাও করতে যদি পারি, মানে সেখানের জন্য আমাকে জানতে হবে, কোডটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে, সেই জিনিসগুলো আই থিঙ্ক ডেফিনেটলি হেল্প করে। আর যেটা আমি বলবো যে টেকনিক্যাল স্কিলসের কথা বলা হয়, মানে লার্নিংটা খুবই বেশি হইতে হবে। মানে আই থিঙ্ক অ্যাবাউট 80% অফ আর টাইম হ্যাজ টু বি লার্নিং। ইটস অল অ্যাবাউট মানে প্রজেক্ট, অর্গানাইজেশন, কোড বেস, জাস্ট শিখাও, এটা এভাবে করে করতেছে, ওটা এভাবে করে করতেছে, জাস্ট টেক ইট অল ইন, সো দ্যাট আমরা তারপর ওখান থেকে আমাদের দেখতে হবে যে ওকে আমরা এই যে জানলাম এখান থেকে কীভাবে উই ক্যান মেক থিংস বেটার, কীভাবে একটু ইম্প্রুভ করতে পারি। এবং মানে স্পেশালি আই থিঙ্ক উই রিয়েলি ওয়েলকাম যদি কেউ জাস্ট তার নিজের ওনারশিপটা নেওয়ার চেষ্টা করে, লাইক নিজে থেকে নিজে শিখা বা নিজে থেকে রিসার্চ করা। সে দেখলো, বললো আচ্ছা এখানে একটা ভিডিও বানাইতে হবে, কেউ এই কাজটা নিল না, বা একটা দেখা গেলো যে ভিডিও প্লেয়ার বানাইতে হবে বা প্লেয়ারটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো সে যদি নিজের থেকে রিসার্চ করে, আচ্ছা কোন কোন এসডিকেস আছে, কোন কোন জিনিসপত্র আছে, সেটা রিসার্চ করে সে যদি জানাইতে পারে যে আচ্ছা আই থিঙ্ক দিস ইজ গুড, দিস ইজ বেটার, দ্যাট মিনস ইউ আর কন্ট্রিবিউটর বিটিং টু দ্য ডিসকাশন অফ দ্য টেক দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড, রাইট? তোমার জানা আছে, বেজ একটা নলেজ আছে। সো এটার জন্য সবসময় লার্নিং অ্যান্ড রিসার্চিং এর কাজটা আই উড সে বিকাম ভেরি। হোয়াট ডু ইউ থিংক? এর সাথে আমি মনে করি মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে কয়েকটা স্কিলস হয়তো কিছুটা আলাদা করে দেয় আমাদেরকে কমিউনিটিতে প্লাস কোম্পানিতে। ধরেন যে মোবাইল অ্যাপ ডেভেলপার যারা খুব ভালো অ্যানিমেশনের কাজ পারে, যারা ধরেন কিছু কমপ্লেক্স হয়তো ইন্টারেকশন, কমপ্লেক্স হয়তো গেস্টার হ্যান্ডেলিং, এইসব জিনিসগুলো যখন তারা আসলে করে, মানে আমরা তো দেখা যায় মোবাইল অ্যাপে অ্যারাউন্ড 60-70% টাইম আমরা এপিআই কল অথবা এপিআই নিয়ে কাজ করি, ডেটা আনা নেওয়া, পোস্ট করা, এই জিনিসগুলো থাকে, প্রায় অপারেশন যেটাকে আমরা বলে। এছাড়াও ধরেন যে কিছু কমপ্লেক্স যে জিনিসগুলো আছে, কমপ্লেক্স ইউআই, কমপ্লেক্স ইন্টারেকশন, এই জিনিসগুলো আসলে আমার মনে করি এই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, আপনি যদি একটা সিনিয়র লেভেলে যেতে চান আর এই জিনিসটা কিছুটা আলাদা করে দেয় আমাদেরকে আর কি। না ডেফিনেটলি, মানে তুমি যদি এমন একটা হয় যে এই টাস্কটা সিনিয়ররাও সন্দেহ করতেছে এটা কি পারবে সেটা, বাট তুমি যদি সেটা করো, হয়তো কোড খারাপ, বাট
তুমি যে ওইটাকে ফ্রম আইডিয়েশন টু ডিপ্লয়মেন্ট বা তুমি যে বানাইতে পারছো যেটা ইট ওয়ার্কস, দ্যাট ইট সেলফ জি। শোজ যে হ্যাঁ তুমি এটাকে চিন্তা করতে পারছো। কারণ অনেক সময় এটা আসলেই ইউ হ্যাভ পুট আ ভেরি গুড পয়েন্ট যে অনেক রকমের ইন্টারাকশনস আছে যেটা কিনা অনেক ডিপ যাওয়া যায়। বাট হ্যাঁ, আই থিঙ্ক স্টার্টিং ফ্রম জুনিয়র উই ডেফিনেটলি হ্যাভ টু বিকাম মাস্টার্স অফ এক্সপার্টস ইন সাম লেভেলস। সেটা তুমি যেটা বলে ইউআইতে হইতে পারে বা ইয়াতে হইতে পারে, যে জানা কথা যে এই ছেলে একে আমি এটা দিলে আই ক্যান কমপ্লিটলি রিলাই অন ইট, মেবি ইট ইজ Exactly, হ্যাঁ। বেটার দেন মি ইন দিস রেঞ্জ। সো এটা করতে পারে খুবই খুবই হেল্পফুল হয় আর কি। একটা জায়গায় স্কিল বা মাস্টার হতেই হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। জি। ঠিক আছে, এখন তাহলে আমরা মিড লেভেলে চলে গেলাম। ধরো আমাদেরকে প্রমোশন দেওয়া হলো, তুমি খুব ভালো টিচারে করতে পারছো, সাদ, থ্যাংক ইউ। সো এখন তোমাকে মিড লেভেল করে ফেললাম, এখন আমাদের কি চিন্তা? আই থিঙ্ক সিনিয়র লেভেল এখন যাইতে যেটা দরকার সেটা মেইন ইম্পর্টেন্ট হিসেবে ওনারশিপ, টেকিং দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে আমি নিজে থেকে আগায় নেওয়া, নিজে থেকে প্রজেক্টকে কাভার করা, এবং এবং শুধু নিজের না পুরো টিমটাকে ওইভাবে গাইড করা, এই জিনিসটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই কনফিডেন্স অনুযায়ী কাজ করা, এই জিনিসটা আসলে কাইন্ড অফ আমাদেরকে ডিস্টিংগুইশ করে দেয় আর কি। আসলে সিনিয়র লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে আর তারা হচ্ছে ওই কি ডিসিশনগুলো দেয়, কি ডিসিশনগুলো অবশ্যই খুব কি বলবো একটু স্ট্রেসফুল থাকে। যে আমরা যখন জুনিয়র বা মিড লেভেলে কাজ করতেছি, আমরা একটা টিকিট নিয়ে ওই টিকিটটা অনুযায়ী কাজ করতেছি, কিন্তু যারা সিনিয়র লেভেলে তারা হাই লেভেল থেকে দেখে ব্যাপারটা, যে এক মাস পরে আসলে না এটা হচ্ছে না, কোম্পানি লস হচ্ছে, বা এটা আমি ডেলিভার করতে পারবো না অথবা স্কেলেবল হবে না, এই জিনিসগুলো আসলে তারা বুঝতে পারে। ওভারভিউটা আসলে নিয়ে আসার আমার মনে হয় এটা আসলে সিনিয়র লেভেলে যাওয়া খুব ইম্পর্টেন্ট দরকার আর কি। মানে তখন ইম্পর্টেন্টটা আমার কাছে মনে হয় যে মানে তুমি তো নিজের কাজ করতেই হবে ভালো করে, সেখানে যদি থাকতে হয় তাহলে ওখানেই কনকেস। বাট তারপরে এই যে লং টার্ম চিন্তা করা, ফিউচার চিন্তা করা, অর্গানাইজেশনের জন্য কোনটা ভালো, প্রজেক্টের জন্য কোনটা ভালো, সেটা চিন্তা করা। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি মনে করি যে ওয়ান অফ দ্য ওয়েজ দ্যাট উই ক্যান ডিফারেন্সিয়েট আওয়ার সেলস ইজ টু ক্রিয়েট ডকুমেন্টেশনস, যে এইটাকে আরো ভালো করে বোঝানো, ভালো করে করা, যেটাকে আরো অন্য জুনিয়রকে হেল্প করবে, বা একটা জুনিয়রকে অ্যাকচুয়ালি হেল্প করা। মানে এই একটা সিনিয়র কাছে পুরো এক্সপেক্টেড, দ্যাটস পার্ট অফ হিজ জব বলা যেতে পারে। সো একজন মিড লেভেল যদি এটা করে, হি ইজ ডুইং contribute very well, by he is every time he is contributing in the discussions, every time সে আরেকজন মানুষকে হেল্প করতেছে, তাকে বলতেছে আচ্ছা তুমি এভাবে করে করিও না, ওভাবে করে করো, যে একটা জুনিয়র ছেলেকে বললো, দ্যাট মিনস যে সে ওই যে তার ওই কনটেক্সটটা চলে আসছে, ওই এক্সপিরিয়েন্সটা চলে আসছে, যেটাতে সে বলতে পারতেছে যে তুমি যদি ওইটা করো তোমার জন্য লস হবে টাইপ, মেবি অ্যান্ড এখানে আরো অনেক মানে ওয়ান থিং যেটা আমি বলতে চাই যে আই থিঙ্ক ইভেন ফ্রম জুনিয়র, একটা জিনিস যেটা আমি নিজেও করি নাই, বাট আই থিঙ্ক উই শুড অলওয়েজ ডু ইজ টু কিপ আ ব্র্যাক লিস্ট। যে আমি কি কি জিনিস করছি যেটার ব্যাপারে আমি প্রাউড, ঠিক আছে? বিকজ ইট হেল্পস আস, বিকজ সামটাইমস আমরা মনে করি যে আমরা তো কিছু করিই নেই, আমি তো একটা লিস্ট বানাইছি, বা আমি একটা জাস্ট ভিডিও লিস্ট সেটা বানাচ্ছি, বাট দেয়ার আর সাম স্টোরিজ বিহাইন্ড দিস, যে হয়তো এই লিস্ট বানাই দেখলে একটা জিনিস শিখছি, বা এই এইটার জন্য এই লাভ হয়েছে কোম্পানি, ঠিক আছে? দ্যাট মিনস কি আই ক্রিয়েটেড ইম্প্যাক্ট ফর দ্যাট কোম্পানি। এই জিনিসটা যদি আমি এই জিনিসটাকে ফ্রেম করি, টাস্কটাকে, দ্যাট মিনস উই আর এবল টু থিঙ্ক ইট ইন ডিফারেন্ট ওয়েজ, অ্যান্ড উইল অলসো হ্যাভ লেভারেজ ফর আস টু শোকেস টু আওয়ার ম্যানেজার, যে দেখো এই যে এই জিনিসগুলো আমি লাস্ট কয়েকটা করছি, আমি ঘরে বসেছিলাম না, আমি কাজ করছি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি দেখানো যায়, নিজের অ্যাডভোকেট যদি নিজে হওয়া যায়, সেই জিনিসটা অনেক গো আর লিভারেজ ফর আস টু শোকেস টু আওয়ার ম্যানেজার, যে দেখো এই যে এই জিনিসগুলো আমি লাস্ট কয়েকটা করছি, আমি ঘরে বসেছিলাম না, আমি কাজ করছি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি দেখানো যায়, নিজের অ্যাডভোকেট যদি নিজে হওয়া যায়, সেই জিনিসটা অনেক গো আর লং ওয়ে। সো এটার জন্য, এবং তুমি নিজেও প্রাউড হবা, তুমি নিজে বুঝবা, তুমি ধরো তুমি একটা কোয়ার্টারে 3টা ব্র্যাক লিস্টের মতো কাজ করছো, বাকিগুলো করো নাই, তোমার টার্গেট ছিল 5, দেন ইউ নো যে তোমার ক্যারিয়ার গ্রোথ ইজ স্লোয়িং ডাউন, দ্যাট মিনস মেবি ইটস টাইম টু শিফট টু আ নিউ কোম্পানি, মেবি। সো এই জিনিসগুলো যে তুমি অ্যাসেস করতে পারবা, যে তোমার যে টার্গেটটা ছিল সেই টার্গেট মতো তুমি কি প্যাশন, ভালোবাসা, হোয়াট এভার যেটাই করতেছো, যেটার জন্যই করতেছো, সেটা কি তোমার মিট হচ্ছে। সো এই জিনিসটার জন্য আই থিঙ্ক ব্র্যাক লিস্ট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। বাট সিনিয়র যাওয়ার জন্য সিনিয়রের কাজগুলা, ওই জিনিসগুলো যা আছে সেটার অ্যাটলিস্ট 50%
তখন থেকে চিন্তা করে ফেলা বা শুরু করে ফেলা। That's what I would say. আরো একটা জিনিস আমি খেয়াল করছি, যারা সিনিয়র লেভেলে আছে তারা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে CI/CD অটোমেশন। এই জিনিসগুলো কিন্তু কিন্তু তারা সেট আপ করে, যে আর্কিটেক্ট গুলো আর কি। যেমন আমরা মিড লেভেলে যারা থাকি তারা হয়তো ম্যানুয়ালি হয়তো আমরা অ্যাপ দেখা যায় পাবলিশ করি, এপিকে বানাই, রিলিজ করি, এইভাবে করি। সিনিয়র আরো অন্যভাবে চিন্তা করে, তারা যেটা পাইপলাইন বানায়, যেখানে কিউএ অটোমেশন থাকে, যেখানে অটোমেটিক হচ্ছে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যে আপলোড হয়ে যায়, যাতে একটা কমান্ডে অথবা এই জিনিসগুলোকে সেট করা আর কি। এই জিনিসগুলো একটু টাইম কনজিউমিং, কিছুটা ফ্রাস্ট্রেটিং, অনেক সময় অনেক রিস্কও থাকে। তো এই জিনিসগুলো দেখা যায় যে সিনিয়র তারা এই জিনিসগুলোকে তারা আর্কিটেক্ট করে। সো এটা একটা আমি বলবো একটা ইম্পর্টেন্ট স্কিল আসলে, এইগুলোকে নিজেদের কাছে নিজেদের আসলে টুল বেসটা নিয়ে আসা আর কি। না ভেরি নাইস পয়েন্ট, বিকজ মানে এভাবে করে অটোমেশন করা, যে কোনো কিছু প্রসেস ইমপ্রুভমেন্ট করার যে কনসেপ্টটা, এটা তুমি যেটা বলছো, ইটস আ প্রসেস ইমপ্রুভমেন্ট, রাইট? ডে প্রসেস অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। ধরো একটা কোড রিভিউ প্রসেস এমনভাবে আছে যে দ্যাটস জাস্ট স্লো, মনে হচ্ছে 3টা কোড রিভিউ লাগবে, বা একজন কোড রিভিউ শেষ করার পর আরেকজন কোড রিভিউ করবে, হোয়াট এভার, যে কোনো একটা প্রসেসই প্রবলেম আছে। সেই প্রসেসের প্রবলেমটা আইডেন্টিফাই করা, সুন্দর করে পুরো টিমটাকে বোঝানো যে ওয়াই দিস ইজ আ প্রবলেম, অ্যান্ড দেন সলভিং ইট। এই যে প্রসেসের থট প্রসেস, দ্যাট গোজ আ লং, এবং দ্যাট ইজ ডেফিনেটলি এক্সপেক্টেড ফ্রম আ সিনিয়র। সো CI/CD তো টেকনিক্যাল পার্টে, বাট অন্য পার্টে আরও অনেক দিক দিয়ে প্রসেস ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কোড বেসের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের সাইকেলের ক্ষেত্রেও। সেগুলো ভালো করে বোঝা। আর ডেফিনেটলি বাই দিস টাইম আই ডু এক্সপেক্ট এভরিওয়ান টু হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোড বেস, অফ দ্য আর্কিটেকচার হি ইজ ফলোয়িং। যে আর্কিটেকচার MVVM যদিও হয়, আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে MVVM আছে, MVP আছে, অ্যান্ড্রয়েড এখন নতুনলি MVI আসতেছে, উইচ ইজ ভেরি সিমিলার টু আই থিঙ্ক রিয়াক্ট কনসেপ্ট বা ফ্লাটার কনসেপ্ট। তোমাদের ফ্লাটার রিয়াক্টে কি বলে তোমাদের? আমাদের আসলে এরকম কোনো আমরা ইউজার প্যাটার্ন ফলোই করি না, আমরা MVVM অথবা এগুলো আমরা আসলে ফলোই করি না। এই জাস্ট রিয়াক্টিভ প্যাটার্ন, ইউ হ্যাভ UI, ইউ হ্যাভ স্টেট, এভরিথিং ইজ টুগেদার। What about calling APIs and repositories? ফলিং এপিআই আমরা এটা কম্পোনেন্টের ভিতরে আসলে, এপিআইটা আমরা আলাদাভাবে বিভিন্ন লাইব্রেরি ইউজ করতে পারি, রিয়াক্ট কোয়ারি অথবা রিয়াক্ট টুলকিট কোয়ারি, যেটাই হোক। বাট আলটিমেটলি আসলে আমাদের এমন না যে আমরা আলাদা একটা আলাদা ফাইল থেকে আমরা এপিআই কল করতেছি, এরকম কিছু না। এটা দেখা যায় যে আমাদের যে কম্পোনেন্টটা আছে বা স্ক্রিনটা আছে, ওইখানেই আমরা কাজটা করি আর। আচ্ছা, বুঝতে পারছি। সো বাট মোবাইল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আর iOS এর ক্ষেত্রে আই উড সে আর্কিটেকচার বিকামস আ বিগ রোল প্লে, যে আমরা তখন যেন শিখি জিনিসগুলা। কিছু আছে যেটাকে বলা সলিড প্রিন্সিপালস, তারপর বলা হয় যে আঙ্কেল ববের একটা ক্লিন কোডের একটা কনসেপ্ট আছে। এগুলো আমরা ইউজ করি কি না করি, এগুলো কেন ইম্পর্টেন্ট বা কেন আনইম্পর্টেন্ট, এগুলো আমার কাছে মনে হয় তখন থেকে শিখা শুরু হয়ে যায়। বিকজ ওয়ান্স ইউ আর আ সিনিয়র, অথবা ওয়েন ইউ ওয়ান্ট বি আ সিনিয়র, তখন তোমার এই জিনিসগুলো শিখতে মানে ডেফিনেটলি মানুষজনই কোশ্চেন করবে যে আচ্ছা তুমি এটা পারো না পারো বুঝো। মানে ইটস লাইক তোমার কোম্পানির যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটা কি তুমি স্ক্র্যাচ থেকে বানাইতে পারবা? আর ইউ এবল টু ডেভেলপ মাল্টি মডিউল প্রজেক্ট? এই যে এইসব জিনিসগুলো নিজে থেকে একটা তৈরি করা, সেটা আমি মনে করি মিড লেভেল থেকেই শিখা পারে। যেটা বললাম যে মিড লেভেল ইজ কাইন্ড অফ মিড লেভেল, সো 50% অফ আ সিনিয়র। সো এই জিনিসপত্রগুলা যেটা সিনিয়রের কাছে ফুললি এক্সপেক্টেড, যদি মিড লেভেল করে, এইগুলোতে আমরা যথেষ্ট কম সময় দিই আর কি, বিকজ এগুলো কি একটু শিখতে হয় হয়তোবা, এবং দিজ আর লাইক দ্য ম্যাক্রো পিকচার, নট একটা সিঙ্গেল পেজে বোঝা যাবে না, এটা পুরো বড় করে বুঝতে হবে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অনেক হেল্প করে। খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক মিড লেভেল থেকে সিনিয়র ব্যাপারে আর কিছু আছে নাকি, যে প্রজেক্ট লিড করা, আরো বেশি নিজেকে লিড করা, আসলে ওই যে আপনি বললেন যেটা, আর একটা যে কমিউনিকেশন, হেল্প করা মানুষদেরকে, ওনারশিপ নেওয়া আর কি, এই জিনিসগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। আর ওই টেকনিক্যালি তো আপনাকে অলওয়েজ সাউন্ড থাকতেই হবে, অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ অন লার্নিং আর কি। বাট এখানে আসলে সিনিয়র লেভেলে খালি আসলে ওই কোডিংটা আসলে ইম্পর্টেন্ট না বেশি, মানে কোডিংটা ইম্পর্টেন্ট, বাট কোডিং এর সাথে সাথে অন্যান্য জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট হয় যখন একজন সিনিয়র ডেভেলপার হয়। মানে যে তুমি যখন যেটা বলছিলে যে আরো কিছু সাইড স্কিলস যখন আরো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, যে যদি আমি অ্যাজ এ সিনিয়র বা অ্যাজ এ মিড লেভেল, আমরা যদি UI/UX এর কনসেপ্টটা খুব ভালো জানি, যে শুধু UI ডিজাইনার বললো যে ভাই এরকম করে করো না, ইউ মাইট বি হ্যাভ আ বেটার আইডিয়া ফর দ্যাট। তুমি সেই জিনিসটাকে ভয়েস কর, সুন্দর করে ভয়েস করলা, অথবা তুমি ব্যাক এন্ডের ব্যাপারটা কিছু শিখলা, যে ফুল স্ট্যাক। এই জিনিসগুলো আই থিঙ্ক মিড লেভেলে আর সিনিয়র লেভেলে অনেক ইম্পর্টেন্ট হয়েছে, যে তুমি এই জিনিসগুলো জানো। বিজনেস অ্যাসপেক্টটাও চিন্তা করো, কোড অ্যাসপেক্টটা নেই। উই ডোন্ট বিকাম কোডার্স, উই বিকাম বেসিক্যালি অ্যাকচুয়াল প্রবলেম সলভার্স। সো এই জিনিসগুলোতে আই থিঙ্ক আমাদের আরো অনেক চিন্তা করা, যে কিভাবে কাজ করতে পারি। অ্যান্ড
আই ডেফিনেটলি থিঙ্ক যে ওই টিমটাকে স্পিরিটটাকে পুরো ফুল রেজ আপ করা, যদি এরকম কেউ করতে পারে যে লাইভলি করে ফেলতে পারে টিমটাকে, দ্যাট শোজ যে হ্যাঁ হি ইজ রেডি টু বি আ সিনিয়র বিকজ হি ইজ গোনা লিড আদার পিপল অ্যাজ ওয়েল। সো ওকে, সিনিয়র হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তুমি আর আমি হেরে আসি, আমাদের তো তাহলে এখন শেষ করে ফেলা যেতে পারে, বাট না, আমাদের নিজেরও জানা আছে গুড কোম্পানিজ রিয়েলি শোকেস কিভাবে পরের স্টেপগুলো জানা যায়, এবং ডেফিনেটলি আমাদের নিজেদেরও জানা থাকা উচিত, বিকজ আফটার সিনিয়র ইটস ভেরি ইন্টারেস্টিং। আফটার সিনিয়র দ্য থিংস, মানে দেয়ার আর সো মেনি পিপল যারা কিনা যে সিনিয়রই অনেক বছর থাকেন, দ্যাটস নো প্রবলেম, বাট তারপরেও আরো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র করা যায়। সো আই থিঙ্ক যদি আমরা দুইটা ওয়েতে ধরি, ইট গোজ টু ওয়েজ, ওয়ান ইজ দ্য ম্যানেজমেন্ট ওয়ে, অ্যানাদার ইজ বিকামিং বেসিক্যালি মোর আর্কিটেক্ট বা প্রিন্সিপাল বা স্টাফ ওই দিকে। সো আমরা দুইটা নিয়ে ডিসকাশন করবো। So let's talk about management track. What do you think about the management track? ম্যানেজমেন্ট ট্র্যাক নিয়ে সত্যি কথা বলতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও খুব কম, স্পেশালি আমি ওইদিকে ওই লাইনে হয়তো বেশি কাজ করা হয় নাই। মানে আমি আমার নিজের টিমের ভিতরেই ছিলাম, সেক্ষেত্রে আমি মনে করবো যেটা আপনি আলোচনা করলে আসলে বেটার। আপনি যেহেতু লিড করছেন অলরেডি, লিড ডেভেলপার হিসেবে ছিলেন, কোম্পানি রান করতেছেন, সেক্ষেত্রে আপনি কি মনে হয়? So সিনিয়রের পর, মানে সিনিয়র ইঞ্জিনিয়ারের পর একটা জিনিস যেটাকে অনেক সময় যেটাকে বলে টেক লিড বা লিড ইঞ্জিনিয়ার। সো লিড ইঞ্জিনিয়ারিং যে একটা জিনিস মজার জিনিস হলো যে সে টেকের কাজটাও করে, বাট তার আবার আরো অনেক স্টেক হোল্ডার্স অন্য যারা আছে, প্রোডাক্ট ম্যানেজার্স, ইউআই ইউএক্স বা মার্কেটিং, তাদের সাথে অনেক কথা বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, তাদের কি প্রবলেম আছে সেটাও একটু বুঝে ডেলিগেট করে জুনিয়রদেরকে, এই জিনিসপত্রগুলো আসে। সো উই বিকাম মোর ডাইভার্স ইন আওয়ার রোলস, আমাদের কথা বা মিটিংস অনেক বেড়ে যায়, স্যাড টু সে মিটিংস বেড়ে যায়, বাট ট্রুথ, কথা বলার জন্য মিটিংসটাই লাগে। অ্যান্ড যেটা কিনা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট ইজ আ লট অফ দ্য সফট স্কিলস। তুমি একটা আইডিয়া জানো, সেই জিনিসটা তোমার অন্যদেরকে কনভিন্স করা, অন্যদেরকে বোঝানো, এবং সেটাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি অ্যাবসোলুটলি ম্যাচিউরড অ্যান্ড অ্যাবসোলুটলি অর্গানাইজড অ্যাট দিস মোমেন্ট। তুমি যদি ম্যাচিউরড বা অর্গানাইজ না হো তাহলে তোমার জন্য ঝামেলা, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যারা নিচে আছে তাদেরকেও ইউ হ্যাভ টু বি মেক দেম লাইক ইউ অর বেটার দেন ইউ, মানে তাদেরকেও তাদের ক্যারিয়ার, তাদের গ্রোথ, দ্যাট বিকামস আ বিগ ফোকাস ফর ইউর সেলফ। অনেক সময় দেখা যাবে যে there were people under you who is older than you, or there were people under you who is even better than you at coding than you ever was. But কথাটা এইটাই যে তোমার ফোকাসটাই তো আলাদা হয়েছে। তুমি চাও তারাও গ্রো করুক, তুমি চাও অর্গানাইজেশনের যে কি গোলস বা ওকেয়ার্স আছে, রেসপন্সিবিলিটিস আছে, টার্গেটস আছে, সেগুলোর জন্য তুমি করো। সো এই জায়গাটাতে যেটা আমার কাছে মনে হয় যে আই এম অ্যাকচুয়ালি রিসার্চিং অ্যাবাউট দিস রাইট নাও, যেহেতু আমার নিজেরও এখনো ফুল, মানে আমারও নেক্সট স্টেপসগুলো এখনো ফুললি হয় নাই, যে যাদের পিপল স্কিলস আছে তারা এই দিকে গেলে ডেফিনেটলি ভালো। নট দ্যাট যে যেহেতু আমাদের এখানে কথা বলতেছি ম্যানেজার, উই আর নট আ বস, অ্যান্ড এখানে ম্যানেজারটা ইজ মোর অফ আ টেক ম্যানেজার। সো বেসিক্যালি উই শুড টার্ম ইট ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এই দিকটাতে বেশি ইঞ্জিনিয়ার, লিড ইঞ্জিনিয়ারের পর ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এরকম বলা যেতে পারে আর কি, যে ওয়ান্স ইউ ম্যানেজ পিপল দেন ইউ ম্যানেজ ইভেন বিগার পিপল, অ্যান্ড দেন আরও অন্য যে রোলসগুলো আছে আর কি। সো বাট জিনিসটা এটাই যে ইট বিকামস আ লট অ্যাবাউট কমিউনিকেশন, তোমার কমিউনিকেশন স্কিল করা, উপরের স্টেক হোল্ডারদেরকে কীভাবে ম্যানেজ করা, তাদের কাছ থেকে আইডিয়া বা জিনিসপত্র বোঝা, অ্যান্ড দেন তোমার নিচের আন্ডার যারা আছে তাদেরকে কীভাবে খুশি রাখা, তাদের হেলথ, তাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল ক্যারিয়ার সব কিছু চিন্তা করা, অ্যান্ড অল ইন অল পুরো জিনিসটাকে একটা দাঁড় করায় রাখা, মানে যে প্রজেক্টটা তুমি ম্যানেজ করতেছো, যেটা জিনিস করতেছো, সেটা যাতে তুমি তোমার এখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিংও করতে হবে, তোমার এখানে টিমও ম্যানেজ করতে হবে, তোমার এখানে হায়ার ফায়ার ওগুলোও আছে, আবার তোমার এখানে বা রেকগনিশন সব কিছু করতে হবে। সো ইট বিকামস আ লট ডাইভার্স ইন ইউর স্কিল, অ্যান্ড দের ইজ, মানে যে কোনো সময় আমরা যারা ডেভেলপার থেকে ফুললি ম্যানেজার হবো, আমরা সবসময় একটা ধাক্কা খাবি, because it becomes a lot of different things change, and it's like you're doing a lot of different things and your priorities change as well. But managing trackটা is definitely something যেটা কিনা অনেক ইন্টারেস্টিং, এই জন্য যে তুমি তোমার এই স্কিলসগুলো, পিপল স্কিলসগুলো দিয়ে তুমি ইউ আর ব্রিঙ্গিং চেঞ্জ টু দ্য পিপল আন্ডার ইউ অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অ্যারাউন্ড ইউ, যাদের সাথে তুমি স্টেক হোল্ডার, তাদের সাথে তুমি কথা বলতেছো। সো বেসিক্যালি এই পর্যায়ে আসলে ম্যানেজার আসলে ওইরকম 5-6 ঘন্টা টানা করতে পারে না, সেটা সম্ভব হয় না, কারণ
তার স্কোপ বা রেসপন্সিবিলিটি অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে যায় টাইমে এসে আর কি। এক্স্যাক্টলি। সো এমনি যদি ম্যানেজমেন্ট ট্র্যাকার এইটার এন্ড লাইনটা দেখি, জেনারেলি এটা কোথায় যায়, জেনারেলি আমার কোম্পানিটা আমি বলি, বাট জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এটাই, ইঞ্জিনিয়ারিং টেক লিড, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তারপর এখানে অনেক রকমের, যত বড় কোম্পানি তার এখানে আরো অনেক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার আছে, হেড অফ ইঞ্জিনিয়ারিং, এমডি অফ ইঞ্জিনিয়ারিং, ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, এরকম অনেকগুলো থাকে। বাট ফাইনালি জেনারেলি দেখা যায় যে ইউ হ্যাভ আ গুড চান্স অফ leading a lot of lead departments, department of engineering, department of or you also even might have the chance one day of becoming a CEO, যে যেহেতু তুমি ম্যানেজিংটা করতেছো, পিপল স্কিলসটা দেখতেছো, শুধু টেকের পার্টটা না, সো দ্যাটস ওয়াই ইউ আর এবল টু ম্যানেজ আদার পিপলস অ্যাজ ওয়েল। সো সেইটা যে তোমার লাস্ট পার্ট হবে, বাট ডাজন্ট মিন যে তুমি অন্য পার্টে থেমে গেলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, বিকজ অর্গানাইজেশন আর বিগ অ্যান্ড স্মল। ছোট অর্গানাইজেশনে তুমি খুব তাড়াতাড়ি হেড অফ ইঞ্জিনিয়ারিং হয়ে যাবা যদি তুমি দেখাইতে পারো যে তোমার ওই স্কিলসগুলো আছে, যে তুমি বুঝতেছো অর্গানাইজেশনে কী কী দরকার, সেই জিনিসগুলো দরকার। বড় অর্গানাইজেশনে হয়তো তুমি শুরু করবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার থেকে, বিকজ দেয়ার ইজ ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার থিংস, বাট ইট অল বিকামস মোর ইনটু ম্যানেজিং পিপল, getting the right team fit, and building that culture of good culture যেখানে teams can thrive, because at the end of the day teams under you are the ones who are performing. তারা যদি ভালো না পারফর্ম করে অ্যাজ এ ম্যানেজার আমার কোনো লাভ হবে না, because they are the ones who are delivering at the end of the day. So ওই জিনিসটা I think it becomes a lot important. So I think that's, I would say, the career path of a manager, senior engineer থেকে lead engineer, অথবা tech lead বলা যেতে পারে, and then other things. Let's go to the other part, architecture, অথবা যেটাকে বলা হয় প্রিন্সিপাল অথবা স্টাফ। এখানে অনেক রকম নাম আছে। So তুমি কি এটাই হতে চাও নাকি? আসলে মানে আমরা যারা কোডিং এর কাজ করি তাদের তো একটা কাইন্ড অফ টেন্ডেন্সি থেকে, না আমি মিটিং টিটিং করতে পারবো না, মানুষদের সাথে ঘাটাঘাটি করতে পারবো না, আমি আমার মতো কোড নিয়ে পড়ে থাকবো, সিনিয়র লেভেলে যত যাবো তত এটাই হতে থাকবে। আসলে যেটা বললেন, আসলে বড় অর্গানাইজেশনে এরকম আসলে দুইটা সেক্টর, দুইটা পার্ট ভাগ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিড টু ছোট লেভেলের কোম্পানিতে আসলে এই জিনিসগুলোই নাই আসলে। তারা হচ্ছে একই টাইপের কাইন্ড অফ রোল করা লাগে আর কি। তো ওইটা আমি যতদূর জানি যে এই ক্ষেত্রে আপনার তখন আরো বেশি আসলে টেকনিক্যালি আরো বেশি সাউন্ড এবং আরো বেশি বুলেট প্রুফ হইতে হয়, এবং আরো বেশি স্কেলেবল, আপনি যদি পুরো প্রজেক্টটা আরো বেশি স্কেলেবল করতে পারেন ওই রকম নলেজ থাকা লাগে আপনার। এই জিনিসগুলো আমি যদি জানি। ওয়ান ইন্টারেস্টিং থিং অ্যাবাউট, মানে এখানের ক্ষেত্রেও, এখানেও তোমার নেগোশিয়েশন স্কিলস এন্ড সফট স্কিলস লাগবে, স্যাড টু সে। জি, বিকজ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হও বা আর্কিটেক্ট হও বা স্টাফ ইঞ্জিনিয়ার হও, যেটাই হও, স্যাড টু সে একটা পর্যায়ে যে তুমি তাও তোমার আন্ডারে লোক থাকবে, তাকে শেখানো হোক, যেটাই হোক না হোক। বাট মোর ইম্পর্টেন্টলি, ধরো তুমি একটা টেক ডিসিশন নিবা, you understand this is right, you have to explain it to everybody else. You have to convince others of your Saad aso আসি তো। আচ্ছা, মাঝখানে চলে গেছিলাম। সো যেটা বলতেছিলাম যে you have to have the power of convincing, যে টেকের ক্ষেত্রে ধরো তুমি একটা ডিসিশন নিতে যাচ্ছ, আমি এই ডাটাবেস না ইউজ করে আমি ওই ডাটাবেস ইউজ করব, ঠিক আছে? সেই ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে কিন্তু মানে তোমার কনভিন্স করতে হবে তোমার ইঞ্জিনিয়ারগুলোকে, অথবা তোমার কলিগগুলোকে করতে হবে, তুমি যে ওভারঅল চিন্তা করতে চাচ্ছ। সো সেই ক্ষেত্রেও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, তারা, আমি যেটা দেখলাম যে তারা কোড কম করে, তারা দে হ্যাভ দ্য আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোড, কনটেক্সট অনেক ভালো জানে, অ্যান্ড তারা ফিউচারটা অনেক ভালো করে ডিসিশন নেয়। আমার এখন যে কারেন্ট কোম্পানিতে আমি এখন কিছু ব্যাকএন্ডের কাজ করতেছি, সো তারা এখনই বলে যে আচ্ছা তুমি এরকম করে করো না, এখানে বিজনেস লজিক দিও না, এটা ওইখানে যে লাভ হবে, লস হবে। এবং যেহেতু দে হ্যাভ এক্সপেরিয়েন্স, দে অলসো স্টে, এবং দে হ্যাভ দ্য পাওয়ার টু কনভিন্স অ্যাজ ওয়েল, যে বলে যে দেখো দিস ইজ দ্য রিজন, এরকম না যে আমি বলছি বলে তুমি করো, এরকম না। দে এক্স্যাক্টলি সে যে দেখো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড 3 days ago or 3 months ago, এভাবে করে দিস হ্যাপেন্ড, এটা কিন্তু তুমি যদি এরকম করো দ্যাটস গোনা বি হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। So, a power of convincing, power of negotiation becomes quite important.
অ্যান্ড ওয়ান থিং যেটা মানে আমরা আসলে একটু মোবাইল এখানে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম বিকজ ডেফিনেটলি আমরা মোবাইল ডেভেলপমেন্টটা চিন্তা করি এইসব জায়গায় মানে ম্যানেজিং হোক আর স্টাফ হোক এইসব জায়গায় তখন আসলে ডাইভার্সিফাই হয়ে যেতে হয় মানে অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার তখন আমরা এইটা তো এভাবে করে উই ক্যানট গেট ম্যারিড উইথ জাস্ট মোবাইল ডেভেলপমেন্ট অ্যাট দ্যাট বিকজ মোবাইল ডেভেলপমেন্টেরও ব্যাকএন্ড লাগতেছে ঠিক আছে ইভেন ইফ ইউ ওয়ান্ট বি আ মোবাইল আর্কিটেক্ট নট অনলি তোমার মোবাইলের এই ভিতরের মানে মোবাইল অ্যাডস্কেপে করতে হবে তোমার বুঝতে হবে যে ব্যাকএন্ড থেকে কিভাবে এপিআই আসতেছে ব্যাকএন্ড থেকে কিভাবে কাজটা করতেছে সো ইয়েস উই আর টকিং অ্যাবাউট ক্যারিয়ার প্রোগ্রেশন ইন মোবাইল বাট একটা সার্টেন পর্যায়ে যে উই হ্যাভ টু হ্যাভ স্কিলস ইন আদার কেসেস অ্যাজ ওয়েল ওয়েদার ইটস ডেভঅপস মোবাইল ডেভঅপস হইতে পারে ফুল ডেভঅপস হওয়া লাগবে না বা ওয়েদার ইটস কিউএ টেস্টিং ইউনিট টেস্টিংয়ের কথা আসলে আমরা অনেক কম বলছি বাট ডেফিনেটলি দ্যাটস অলসো ইম্পর্টেন্ট বাট অলসো উই ডোন্ট ফল ইন লাভ উইথ এনি ফ্রেমওয়ার্ক আমি যদি সিনিয়র ইঞ্জিনিয়ার হই আই ক্যান বি এ মোবাইল ডেভেলপার আই ক্যান বি অ্যান iOS ডেভেলপার যদি হয়তো বা আমার জাস্ট 1 মাস লাগবে দ্যাটস ইট আমি তো iOS বেসে কাজ করি বাট এরকম মেন্টালিটি থাকতে হবে উই ডোন্ট ফল ইন লাভ উইথ আওয়ার কোড we don't fall in love with our language, we don't fall in love with any framework. That is the ideology of say it's just tools যেটা দিয়ে আমরা কাজটা সারতেছি কাজটা কি ইউজার হেল্প করা কাজটা কি বিজনেসের টাকাটা বাড়ানো দ্যাট ইজ দ্য আলটিমেট কোর আফটার ইউ বিকাম আফটার সিনিয়র সো সেই ক্ষেত্রে তোমার যে শুধু মোবাইল চিন্তা করতে হবে এরকম না ইউ হ্যাভ টু থিঙ্ক অফ আদার থিংস অ্যাজ ওয়েল অ্যান্ড আমি স্ট্রংলি রিকমেন্ড করি অ্যাকচুয়ালি এটার জন্য তো আমি নাম দিতে যাচ্ছিলাম যে ক্যারিয়ার প্রোগ্রেশন ইন মোবাইল ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ফেলিয়ার বিকজ মানে ইটস নট অনলি মোবাইল ডেভেলপমেন্ট ইট অ্যাকচুয়ালি বিকামস ফুল ডেভেলপমেন্ট একটা সার্টেন পর্যায়ে যে এটা মোবাইলের অ্যাসপেক্ট থাকে না অ্যান্ড তুমি যদি আরো গ্রো করতে চাও ইউ হ্যাভ টু হ্যাভ সাম ব্যাক এন্ড এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ টু হ্যাভ সাম ব্যাক এন্ড এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ টু হ্যাভ সাম আদার এক্সপিরিয়েন্স দ্যাট শোজ যে না বিকজ তুমি একটা যদি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হও তুমি কি শুধু মোবাইল পার্টটা দেখবা না তুমি দেখবা হলো ব্যাক এন্ড পার্ট মানে তোমার আন্ডারে লোক থাকবে তো তাকে তোমার ইন্টারভিউ করে তোমার নতুন হায়ার করতে হবে নিতে হবে তো ইফ ইউ ডোন্ট নো ব্যাক এন্ড তাহলে তোমার ওখানে আটকে যাবে ইভেন ইফ ইউ আর টেক লিড তোমার সবসময় ব্যাক এন্ডের একটা লোক থাকতে পারে ইভেন ইফ ইউ আর টিম লিড তোমার লোকে ব্যাক এন্ডের লোক থাকতে পারে ফ্রন্ট এন্ডের লোক থাকতে পারে সো এইটার জন্য আফটার আ সার্টেন অ্যাসপেক্ট ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারেরও ফ্রন্ট এন্ডের কিছু জিনিস জানতে হয় ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারও ব্যাক এন্ডের কিছু জানতে হবে সো আমাদের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে সামহাও দেয়ার ইজ আ বিট অফ আ গ্যাপ যে আমরা ব্যাকএন্ডের দিকে যাই না বা শিখি না বা জিনিসপত্রগুলো আমরা এত নাড়াচাড়া করি না বাট ইটস ট্রু আমরা স্টিল মোবাইল ডেভেলপমেন্টে করেও অনেক দিন থাকতে পারবো সিনিয়র ডেভেলপারে অনেক দিন থাকতে পারবো বাট ইফ উই ওয়ান্ট টু জাম্প টু দ্য নেক্সট রোল উইচ ইউজুয়ালি কামস উইথ এ গুড পে রেজ বাট তাহলে আমাদের ওই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমাকে ডিস্টিংগুইশ করব নট অ্যাজ এ মোবাইল ডেভেলপার বাট অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো এই জিনিসটা আমি সবসময় মনে করি যে আমাদের তখন কিছু অন্যরকম স্কিলস রাখা দরকার যেটা কিনা আমাকে ওই আর্কিটেক্ট রোল বা ব্যাক এন্ড রোল ওই সব জায়গায় দিতে পারবে এমনকি এখানে আমি আরেকটা নিরাশ করতে চাই শুধুমাত্র আপনার মোবাইলের ভিতরে যদি চিন্তা করেন আমি ধরেন রিয়াক্টিভ ডেভেলপার হিসেবে আসছি লাস্ট 4 to 5 ইয়ার্স কিন্তু এখন একটা পর্যায়ে এসে আমি দেখতেছি যে আমার কিছু কাজ করা লাগছে সেক্ষেত্রে আমার রিয়াক্টিভ দিয়ে হবে না সেক্ষেত্রে নেটিভ মডিউল বানাতে হবে নেটিভ ইন্টিগ্রেশন করতে হবে সেক্ষেত্রে আমাকে কটলিন জানা লাগবে সুইফট জানা লাগবে তো মোবাইল থাকলেও আপনার এই দিকে এই যেহেতু আপনি মোবাইলের ক্ষেত্রে আপনি এখন যেটা হয়েছে যে এই লাস্ট রিসেন্ট কত ইয়ার এসে আমরা আসলে রিয়াক্টিভ বা ফ্লাটার ডেভেলপার বলতেছি হ্যাঁ কিন্তু আপনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে নিজের স্পেস করতে চান সেই ক্রস প্ল্যাটফর্ম তো অবশ্যই এখন অনেক ডিমান্ডিং সবই ঠিক আছে কিন্তু আপনাকে আসলে আলটিমেটলি নেটিভ আপনার ওই পর্যায়ে জানা লাগবে যাতে আপনি ওইভাবে আসলে আপনি সিনিয়র লেভেলের থেকে আসলে ওইখান থেকে ওগুলো করতে পারেন আর কি কাজ করতে পারেন আর কি তো এটা খুব ইম্পর্টেন্ট আসলে আমাদের নেটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এইগুলোতে অ্যাটলিস্ট কিছুটা কমফোর্টেবল হওয়া আদারওয়াইজ আমরা একটা সময় যে স্টাক হয়ে যায় স্পেশালি যারা আমরা হয়তো ডার্ক নিয়ে কাজ করতে পারি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি সো একটা জিনিস আমি যেটা মনে করি যে অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার মানে ওয়ান থিং যেটা আমি নিজে খুব কম করি সেটা হলো ডুইং সিস্টেম ডিজাইন অফ অ্যাপস মানে এই আমরা যেই অ্যাপসগুলো কাজ করছি হয়তো সেগুলোর সিস্টেম ডিজাইন আমরা জানি ই কমার্স অ্যাপ বা তোমার ক্ষেত্রে হেলথ কেয়ার অ্যাপ মেবি গ্র্যাব এর মতো লোকেশন রাইড শেয়ারিং অ্যাপ বাট আরও অনেক অ্যাপস আছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ যেটা কিনা আই থিঙ্ক খুব রিসেন্টলি আমার করার ইচ্ছা আছে ফজল করিম ভাই তো একটা ব্যাকএন্ড করছে সেটাতে একটা লিঙ্ক করার ইচ্ছা আছে বাট কথাটা এটাই যে এইগুলার মোবাইলের আর্কিটেকচারটা কিভাবে করব মোবাইলের ক্ষেত্রে ডাটাবেসগুলো কিভাবে সেভ করব
সেই জিনিসগুলো সেটা কিভাবে ক্যাশিং হবে ইম্পর্টেন্ট একটা পার্ট বস সেই জিনিসটা আই থিঙ্ক উই প্র্যাকটিস রিয়েলি লেস বাট খুব এটা মিস করি আপনাদের যারা মোবাইল অ্যাপ ডেভেলপার তারা আরো বেশি হ্যাঁ এটা আমরা মিস করি, এটা খুব জরুরি এবং এটা আমাদের লাগেও কিন্তু এরকম না যে যেরকম অন্যগুলো তো বলতে পারি যে লাগে না, বাট এটা খুব লাগে। হ্যাঁ এটা লাগে শোজ যে আমরা কিভাবে ডিজাইনটা করতেছি, কোন ডাটাবেস ইউজ করবো, কিভাবে করবো, ডাটাবেসটা ডাটাটা কিভাবে রাখবো। সামটাইমস উই জাস্ট ফলো দ্য ব্যাকেট, বাট আ লট অফ দ্য টাইম দ্যাটস নট দ্য বেস্ট কেস বিকজ আমাদের ডেটা একটা স্ক্রিনে অনেক ডাইনামিক হয়। মোবাইল আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ডাইনামিক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আর ডেস্কটপ অ্যাপ আছে বাট ডেস্কটপটা এত বেশি ইউজ করা হয় না মানে কম্পেয়ার টু মোবাইল। সো মোবাইলের যে ডাইনামিকনেসটা আছে, এতগুলো ডেটা এত জায়গায় আছে, সেটা যদি আমরা একটা পারফরমেন্ট বানাতে চাই, স্কেলেবল বানাতে চাই উইথ সিকিউরিটি অ্যান্ড আদার স্টাফ, তাহলে সিস্টেম ক্যাপাবিলিটিও আছে এই ব্যাপারগুলো তো আসলে খুবই স্ট্রং হয়ে যায়। সো এটার জন্য সিস্টেম ডিজাইনের কোনো বিকল্প নেই। ফর উইচ রিজন ইনশাল্লাহ আমি অভিক ভাইয়ের সাথে একটা সিস্টেম ডিজাইনের সিরিজ বানানোর চেষ্টা করতেছি আর কি। সো দ্যাটস গোনা কাম সুন সুন ইনশাল্লাহ। তুমিও আসো, তুমিও চাইলে জয়েন করতে পারো, অথবা সিস্টেম ডিজাইন করবো শিখতে আগ্রহী। হ্যাঁ হ্যাঁ। সো সো এই জিনিসটা আর কি আমি বলতে চাচ্ছিলাম যে সিস্টেম ডিজাইন তো আমরা করতে পারি। এনিওয়েজ আমাদের এখন ভালোই সময়, বাট মজা লাগতেছে ডেফিনেটলি, বাট লেটস গো টু সো আমরা একটা ক্যারিয়ার পাথ, একটা ক্যারিয়ার প্রোগ্রেশন দেখাইলাম যে কিভাবে যাচ্ছে। ডেফিনেটলি এখানে অনেক রকম মানে অনলাইনেও দেখতে পারবো, অনেক রকমের আছে। সো আই ডেফিনেটলি সাজেস্ট এভরিওয়ান, বাট সবার এটা মাথায় রাখা উচিত। এরপর কি যেটা বললাম যে ব্ল্যাক লিস্টটা আগের থেকে সেভ করে রাখা, নিজের জিনিসটা বোঝা, নিজে কি করবা 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, কি আমি সিনিয়র থাকবো না কি করবো, সেই জিনিসগুলো ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো লেটস টক অ্যাবাউট, আমরা দুইটা সেকশন রাখবো। একটা হলো মোবাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে নেভিগেটিং দ্য মানে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ মোবাইল ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে আর কি আমাদের যেগুলো মাথা রাখা উচিত। দ্যাটস সামথিং সাম অফ কয়েকজন জিজ্ঞেস করছে, অ্যান্ড দেন উই উইল জাস্ট অ্যান্সার সাম অফ দ্য কোয়েশ্চেন্স যারা কিনা আমরা জানতে পারছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য চ্যালেঞ্জেস অফ মোবাইল ডেভেলপমেন্ট? মোবাইল ডেভেলপমেন্ট আই থিঙ্ক বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আসলে এটা রিলিজ করার পর যে ক্র্যাশ জিনিসগুলো হয়, ক্র্যাশ কি বলবো এটাকে ক্র্যাশ ম্যানেজমেন্ট বলতে পারেন। হ্যাঁ, তো ওয়েবের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো একটা সমস্যা হলে উই জাস্ট পুশ সব শেষ, মানে ঠিক হয়ে গেল, ফিক্স হয়ে গেল। মোবাইলের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট, আমাদেরকে ক্র্যাশটা বুঝা, কোথা থেকে মানে ওই লকটা পরে বুঝা, ক্র্যাশটাকে ক্যাপচার করা, প্লাস ওইটাকে আপনার ফেল সেফ রাখা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মোবাইল ওয়ার্ল্ডটাই মধ্যে সেটা ব্রুটাল, কারণ এখানে আপনার ক্র্যাশ হইলে মানুষজন আর মোবাইলে সাথে সাথে আনইনস্টল করে দিবে। গুগল প্লে স্টোরে মানুষ সাধারণত ভালো রিভিউ দিতে চায় না, এসে যেগুলো অনেক ধরনের খারাপ রিভিউ চলে আসে। এই জিনিসগুলো এই ক্র্যাশ ম্যান এটা একটা আমি বলবো চ্যালেঞ্জ, এবং এই স্ট্রেসটা নেওয়ার, কারণ আমি অনেক সময় ফিল করছি যে এই রিভিউ অথবা ক্র্যাশ এগুলো আসলে খুব মানে মেন্টালি কিছুটা অনেক সময় স্ট্রেস করে তোলে। আর যখন আপনি অলরেডি সলভ করছেন, সলিউশনও বের করে দিচ্ছেন, পুশ করছেন, কিন্তু আপনার আগের ভার্সনে আপনার হাজার মানুষ এইটা ম্যাশ পাচ্ছে, তারা এখন আপডেট করে নাই। তো এই জিনিসগুলো আসলে ম্যানেজ করাটা আমি মনে করি ইম্পর্টেন্ট, এই যে একটা চ্যালেঞ্জার। সো আমি এটার জন্য একটা বই আছে, জর্জ চার্জিলি সামথিং, আমি যা সবসময় নামটা বলেছি, অজার্জি অসলি অর সামথিং, প্র্যাগম্যাটিক ইঞ্জিনিয়ার। তার একটা আছে যে 38 চ্যালেঞ্জেস অফ মোবাইল ডেভেলপমেন্ট। সে উবারে ছিল, ডেভেলপার থেকে পরে ম্যানেজার হয়েছে। তার এই 8টা যদি কেউ পড়ে সে বুঝে যাবে যে কি আছে। ইট স্কেলস ফ্রম ডাটাবেস, সিকিউরিটি, এপিআইস, যত রকমের উইয়ার্ড অ্যান্ড স্কেলেবল চ্যালেঞ্জেসগুলো আছে সেখানে সে ডিসকাশন করছে। সো ডেফিনেটলি দ্যাট ইটসেলফ ক্যান বি 2 hours টক। সো আমরা ওখানে যাবো না, বাট আই থিঙ্ক মানে ইন জেনারেল আই থিঙ্ক ফ্র্যাগমেন্টেড, তুমি যেটা বলছো যে ফ্র্যাগমেন্টেশন ইজ অ্যান ইস্যু, স্পেশালি ফর অ্যান্ড্রয়েড। সবাই একই লেয়ার ইউজ করে না, বারবার কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে, এইচডিকে এগুলো আপডেট হতে থাকে, সেই এইচডিকে আপডেট হলে তখন আমাদের আবার চেঞ্জ করতে হয়। সো ইটস অলওয়েজ, এবং কন্টিনিউয়াস লার্নিংটা থাকা এবং কন্টিনিউয়াস ডেলিভারিটাও করতে হয়। সো দ্যাটস সামথিং যেটা আমার কাছে মনে হয় যে মানে অ্যাডাপ্টিংটা যে করা, এই জিনিসটা আমাদের সবসময় করতে হয়, এটা কঠিন। ফর উইচ রিজন আই সামটাইমস সে যে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স শুড গেট পেড মোর দেন আইওএস ডেভেলপার্স। তাহলে তো আমার তো কয়েকটা ডিভাইস, আর আমাদের লাগে ডিফারেন্ট বিকজ তারা ম্যাক অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ম্যাক ওড করে, আমরা গরিব বলে আমাদের যে অবস্থা আজকে, কমপ্লিটলি পিওর ডিসক্রিমিনেশন, কিছু করার নাই। বাট আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ। অ্যানাদার চ্যালেঞ্জ আই থিঙ্ক যে আমাদের ক্যারিয়ারটাও এই যে মোবাইল সিনিয়রের পর
we have to learn other things to get to that. এইটা আমার কাছে পার্সোনালি মনে হয় একটা চ্যালেঞ্জ। তুমি 12-14 বছর কাজ করলে আবার তারপর তুমি সিনিয়র থেকে ওইটা হওয়াটা, আনলেস ইউ হ্যাভ আদার ক্যাপাবিলিটিস অর স্ট্রেংথস, তোমার জন্য চ্যালেঞ্জ হতে পারে। I would say that's a challenge. So and our landscape, mobile landscape of developing, it's also quite diverse now. এটা একদিক দিয়ে বেনিফিট, বা একদিক দিয়ে চ্যালেঞ্জ বলা দিতে পারে, বিকজ এখন আর একজনকে শুধু ফ্লাটার জানলেই হচ্ছে না। তুমি যেটা বললা, অ্যান্ড্রয়েডও জানতে হইতে পারে, আইওএসও জানতে হইতে পারে, ইভেন রিয়াক্টেডও জানতে হইতে পারে। সো তার যে এই মানে এটা ওয়েবে ছিল, ওয়েবে দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ, এর আগে মোবাইলের ক্ষেত্রে ছিল না, বাট এখন দেখা গেছে সিফাইড হয়ে গেছে। সো উই হ্যাভ, মানে ইট ওয়াজ ভেরি ফোকাস যে আমি জাভা শিখবো, আমি অবজেক্টিভ শিখবো, হয় এটা যাবো নয় সেটা যাবো, এখন অনেক টাইপের অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং, বিকজ উই হ্যাভ টু ফোকাস অন দিস থিংস, especially I would say personally যে keeping up to date with evolving technologies, because things are evolving so fast. এই জিনিসটা ডেফিনেটলি কঠিন। iOS এর জন্য সুইফট ইউআই, অ্যান্ড্রয়েডের জন্য জেটপ্যাক কম্পোজ আসতেছে, তো এগুলা করা, এইচডিকে চেঞ্জেস গুলো করা, these are always quite problematic. And আপডেটের যেটা কথা বললাম, I honestly actually feel যে that's a peak, মানে আমাদের যে অ্যাপ স্টোর ওয়াইজ কনসেপ্ট ডিপ্লয়মেন্ট হচ্ছে, এটা ডেফিনেটলি ভেরি লিমিটিং। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা, এটা ডিস্ট্রিবিউশনের জন্য ঝামেলা করে ফেলা হচ্ছে, মানিটারি ওয়াইজও ঝামেলা, অ্যান্ড ডেফিনেটলি ডিপ্লয়মেন্ট বা ডেভেলপমেন্টের জন্য ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। এনি আদার থিংস রিগার্ডিং চ্যালেঞ্জিং? আর কোনো চ্যালেঞ্জেস? আরেকটা যেটা ওই যে মানে যেটা বলেন এসডিকে লাইব্রেরি, এই জিনিসগুলো খুব প্যারা দেন, খুবই প্যারা দেয় মাঝে মাঝে। নেটিভ লেয়ারে কিছু হয়েছে, স্পেশালি আমরা ধরেন যারা ক্রস প্ল্যাটফর্মে কাজ করি, তারা মানে ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সাম মেজর লাইব্রেরিজ, যে এখানে নেটিভলি এই লাইব্রেরিগুলো আসলে কাজ করতেছে, আমরা আসলে এটা জানিও না কি হচ্ছে। কিন্তু দেখা যায় যে এমন কিছু প্রবলেম হতে পারে যে কারণে অ্যাপ ক্র্যাশ হচ্ছে। আমি কাইন্ড অফ হ্যান্ডিক্যাপ, আমি কিছুই করতে পারতেছি না যে কি করবো এখন। ইস্যু ক্রিয়েট করতেছে গিটহাবে +1 and কিন্তু কেউ সলিউশন দিচ্ছে না, আমরা কাইন্ড অফ অপেক্ষা করতে থাকি। ওদিকে আমার ধরেন যে রিসেন্টলি এরকম একটা কাহিনী হয়েছে যে রিয়াক্ট নেটিভে মাল্টি টেক্সট ইনপুট অ্যান্ড্রয়েড 13-এ অ্যান্ড করা শুরু করছে। হ্যাঁ, তো এরকম ধরেন হাজার হাজার মানুষ যে গিটহাবে পোস্ট করছে যে এই হচ্ছে সেই হচ্ছে। যারা মেইনটেইনার, তারা তো শুধু ফেসবুকের মেইন কন্ট্রিবিউটর, তাদের অনেক টাইপের কাজ আছে, তাই না? তো তারা ওইটা তারা বলে রিপ্রোডাকশন দিতে, এই করতে সেই করতে, এরকম অলরেডি ধরেন 1 মাস চলে গেছে, কিন্তু 1 মাসে ধরেন অ্যাপের রেটিং এর 12টা বেজে গেছে, সেই হয়েছে। এগুলো আসলে মাঝে মাঝে খুব বেড়া দেয় হচ্ছে এই লাইব্রেরি গুলো স্পেশালি। তো ওই জন্য আসলে নেটিভ নলেজটা রাখা এটাও ইম্পর্টেন্ট আসলে, যাতে আপনি একেবারে হ্যান্ডিক্যাপ না হয়ে যান। ইউ হ্যাভ করা আর কি, মানে আই থিঙ্ক আমরা ইউনিট টেস্ট নিয়ে অনেক কম কথা বলতেছি, বাট ইউনিট টেস্ট অলসো প্লেজ আ কোয়াইট আ গুড রোল। বের করা যে হ্যাঁ রিলিজের আগেই যেটা বের করে ফেলা, যে এই থেকে মানে খুবই কমন জিনিস, যেটা আমি মনে করি যে মানে ইন অর্ডার টু নেভিগেট দিস রাফ ল্যান্ডস্কেপ, এটার জন্য একটাই ওয়ে ইন্টিগ্রেশন টেস্টিংটা ভালো করে রাখা। এটা আমরা কেউ করি না ভালো করে, অনেস্টলি ইম্পর্টেন্ট। মানে ইউনিট টেস্টিং করলা বাট ইন্টিগ্রেশন টেস্টিং একটা প্রসেস রাখা। আমি এক্সপেক্ট করলাম যে অ্যান্ড্রয়েড 14-এ ঝামেলা হবে না, আমি সেই জন্য দেখলাম নিউজে একজন বলতেছে যে আচ্ছা আমি ভাবছিলাম যে কোনো ঝামেলা হবে না, আমি করছি, এবং 99 এবং গুগল যেটা করছে যে আগের এসডিকে ভার্সন আমি আপলোডও করতে পারবো না, মানে আই হ্যাভ টু টার্গেট এসডিকে 34, বাট সে যে করছে এবং সে 100% করছে, ক্র্যাশ শুরু হয়েছে এবং অ্যাপ ঢুকলেই ক্র্যাশ। সো সে বুঝে নাই যে বিকজ সে অ্যান্ড্রয়েড 13 হয়তো টেস্ট করতেছে, ইটস অল ওয়ার্কিং ফাইন দেয়ার। সো এই জিনিসটা যে এখানে একটা এই চ্যালেঞ্জটা খুবই, প্রসেসটা এত বেশি ডাইভার্স মোবাইল, এত বেশি স্পেশালি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, যেমন মাঝে মাঝে ধরেন যে বিভিন্ন ডিভাইসে আমরা ঝামেলা পাই, অপ্পো, রিয়েলমি, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো, এইসব মোবাইল তো আমাদের কাছেও নাই, এগুলো আমরা তো চালাইও না। তারপর রিসেন্টলি যেটা করতেছি যে আপনারা করেন ব্রাউজার স্ট্যাকে আমরা হচ্ছে এই কিউএ ফ্লোটা আমরা চালাই বিভিন্ন ডিভাইস থ্রুতে, অ্যাটলিস্ট কিছুটা আর কি কনফিডেন্স পাওয়া যায় না। এই CI/CD-টা লাগবে। আমরা অন্য জায়গায় ইজিলি করি, মানে ওদের ওখানে জাস্ট ইজি বিকজ ওরা জাস্ট ব্রাউজার 3টা করলো বা এটা কিছু, আমাদের ক্ষেত্রে এটা করি না, স্পেশালি অ্যান্ড্রয়েডের জন্য এটা খুবই রিলেভেন্ট। দ্যাটস ওয়াই একটা মোবাইল ব্র্যান্ড, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আবার এগুলোর সাথে সব তাল মিলায় চলতেছে কিনা, এগুলো আর কিনা চ্যালেঞ্জ। এই দুইটা আই থিঙ্ক কোয়াইট আ বিগ চ্যালেঞ্জ, যেটা অন্য কেউ বুঝিয়ে না আমাদের এই কষ্টটা। ইউআই মাঝে মাঝে এটা চ্যালেঞ্জ হয়ে যায়, যে এটার জন্যই ওয়ান অফ দ্য রিজনস আমরা ট্যাবলেটে এত ভালো ইউআই দেখি না আর কি। আর গুলো বলে এই না এটা না করলে ঝামেলা, ওটা না করলে ঝামেলা,
quite sometimes quite gets quite challenging. I think এখানে মানে ওভারঅল কমিউনিটিরই একটা হেল্প করা দরকার, I mean somehow to make better. Fully solution নাই. Okay, great. So I think we discussed about a lot of different things. Maybe we can jump to the question answer session. জি আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে তোমার এখানে দেখাতে পারছি না নাকি দেখাতে পারি দেখি আমি। সো কোয়েশ্চেন্স 4টা নাকি 5টার মতো আসছে। আমি জাস্ট তোমাকে একটু পার্সোনালি মেসেজ করে রাখি জাস্ট সো দ্যাট ইউ নো, জাস্ট ডাম্প করছি। সো বাট এনিওয়েজ, মোবাইল ডেভেলপারদের এই কোশ্চেনটা করতে বাই দ্য ওয়ে 2টা কোশ্চেন। সামাদ তালুকদার, মোবাইল ডেভেলপারদের ডেভঅপস শেখাটা কতটা জরুরি, কি কি জিনিস শেখা উচিত, এটা ডেভেলপমেন্টে কতটা সাহায্য করবে? সাদ। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করছি যে ডেভঅপস এর ব্যাপারগুলো যে অটোমেটেড করা সিনিয়র লেভেলে পরে আসলে অ্যাটলিস্ট মিড থেকে সিনিয়র লেভেলে গেলে যে ওই টার্মটাতে আসলে এই জিনিসগুলো শেখা খুবই দরকার। যে আমার এই পুরো মোবাইলটাকে রিলিজ প্রসেসটাকে অটোমেট করা, রিলিজ প্রসেসটার মধ্যে কিউএ ফ্লো ঢোকানো, এই জিনিসগুলো আসলে ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে। আদারওয়াইজ যেটা হয় যে আমরা রিলিজ করে দিতে পারি, সমস্যা নাই, কিন্তু এরপরে যে পেইনটা খাবো, এই পেইনটা যদি না খেতে হয় সেক্ষেত্রে এই ডেভঅপস প্রসেসটা ইমপ্লিমেন্ট করা খুব জরুরি আর কি। এক্স্যাক্টলি। জাস্ট টু অ্যাড, আমার কাছে মনে হয় যে এখানে জেনকিন্স আছে, বিটরাইজ আছে। আমার ক্ষেত্রে আমার জেনকিন্স কষ্ট হয়েছে, বাট জেনকিন্সটা ভালো হলো যে জেনকিন্স তোমার নিজে শিখতে, মানে নিজে সার্ভার দিয়ে মোবাইলই করতে পারো, মানে ইভেন ইফ ইউ হ্যাভ ইউর ওন অ্যাপ সেটা জেনকিন্স দিয়ে রান করা সম্ভব। সো বিটরাইজ বা অন্যগুলো তো আবার পেমেন্ট লাগতে পারে। আর এখন গিটহাব অ্যাকশনসও যথেষ্ট স্টেবল বা স্ট্রং হয়েছে, সেটা পাবলিক রিপোর্ট জন্য মনে হয় ফ্রি যতটুকু আমি জানি। তো যেইভাবে করি হোক এই ফ্লোটা রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। I won't say Docker and Kubernetes is very important for mobile, but Jenkins, Bitrise, Fastlane, Circle CI, Fastlane, and GitHub Actions. Any of these things একটাকে মাস্টার করাটা খুব জরুরি, and that's gonna set you apart from other developers as well. Exactly. জানো এবং এটা ইম্পর্টেন্সটাও বুঝতেছো, ঠিক আছে? ওকে, গ্রেট। নেক্সট কোয়েশ্চেন, একজন মোবাইল ডেভেলপার টেকনিক্যাল লিড হতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে, কি কি বিষয় নলেজ থাকা অবশ্যই দরকার? এটা হয়তো আপনি লাস্ট আমরা যে আলোচনা করছেন, আপনি ম্যানেজারিয়াল, প্রিন্সিপাল ম্যানেজার, প্রিন্সিপাল স্টাফ, সেই জিনিসগুলো সবকিছু এখানে চলে আসে আসলে। সো এখানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে অফ দ্য প্রজেক্ট, অফ মোবাইল অ্যাপ আর্কিটেকচারের ব্যাপারে সবকিছু বোঝা লাগবে। কিছু কিছু জিনিসের ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। লাইক ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি বলা হয় আর্ট কেন, হোয়াট ইজ আর্ট, হাউ ডাজ আর্ট রান, এগুলো যদি কিছুটুকু না হলেও যদি না বলা যায় আর্টের জিনিসটা, আর্ট ডালভিক, এগুলো আসলে খুব ইন্টারভিউ টাইপ কোশ্চেন্স। বাট কথাটা কি এটাই, যেটা জিজ্ঞেস করতে পারলে তোমার জানতে কিছুটা হলে তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বলে দিতে পারো, অসুবিধা নেই। অ্যান্ড ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড লাগবে এখানে। আই অনেস্টলি থিঙ্ক যে তোমার ব্যাক এন্ডের একটা অ্যাসপেক্ট আনতে হবে, বুঝতে হবে, বেস্ট প্র্যাকটিসেস বুঝতে হবে, সব কিছুর বেস্ট প্র্যাকটিসেসগুলো বুঝতে হবে। অ্যান্ড দেন সফট স্কিলস লাইক টিম ম্যানেজমেন্ট, কমিউনিকেশনটা কীভাবে করতেছো, ভালো করে করতেছো, মেন্টরিং করতেছো তোমার জুনিয়রদেরকে, অল অফ দোজ থিংস আর ইম্পর্টেন্ট। অ্যান্ড কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই কমন এরিয়া, মানে একটা তো আছে হলো বিকামিং গুড ইন সাম এজ, মানে বিকামিং নিশ এরিয়া লাইক AR, VR, এগুলো যদি শিখো, এগুলো ভালো লোকেশনে যদি খুব ভালো এক্সপার্ট হও তাহলে ভালো, বিকজ ইট শোজ দ্যাট ইউ হ্যাভ ডিপ ডাইভ। ভিডিও স্ট্রিমিং আই থিঙ্ক ইজ আ ভেরি গুড থিং টু লার্ন নাও, মানে সেটা যদি খুব ডিপে যাইতে পারো ভালো, এটা পারফরমেন্স অ্যান্ড আদার অ্যাসপেক্টস অ্যান্ড আদার থিংস। বাট সেটা ছাড়াও কিছু জিনিস খুবই জরুরি, লাইক অ্যাপ সিকিউরিটি, পারফরমেন্স অপটিমাইজেশন, কীভাবে তুমি ফ্লো চলতেছে, কি কি জিনিস তুমি দেখবা, কি কি জিনিস তুমি করবা, একটা প্রসেস করে ফেলা, এপিকে সাইজ রিডাকশন, এপিকের সাইজ কেন বাড়তে পারে, কিভাবে বাড়তে পারে, কি কি জিনিস করা, ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং এর ফ্লো নিজে থেকে তৈরি করা, কভারেজ থাকা অ্যাটলিস্ট 30%। এই জিনিসগুলো অনেক অ্যাডভান্টেজ দিবে, অনেক শিখা লাগবে, অ্যাটলিস্ট বোঝা লাগবে যে দিজ আর ইম্পর্টেন্ট। বড় বড় কোম্পানিতে ইউনিট টেস্ট ছাড়া কোনো কাজই হয় না, ঠিক আছে? সো এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড, স্যার? না, আই থিঙ্ক মোটামুটি সব কিছু চলে আসছে, কাভার হচ্ছে মোটামুটি। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আদনান সামি শাজিম, হোয়াট ইউনিক থিংস ক্যান উই ডু টু পলিশ আওয়ার পোর্টফোলিও অ্যাজ এ রিয়াক্ট নেটিভ ডেভেলপার অ্যাপার্ট ফ্রম ডুইং সাম র্যান্ডম প্রজেক্টস? আচ্ছা, এখানে স্পেসিফিকভাবে রিয়াক্ট নেটিভের কথাই বলছে, বাট আই থিঙ্ক এটা যেগুলো আমরা বলছি আর কি, আসলে
পোর্টফোলিওতে অ্যাড করতে হলে কিছুটা ইউনিক থাকা দরকার। যেমন আমি যদি একটা টু ডু অ্যাপ ইউজ করি, তাহলে আমি ধরেন ওই টু ডু অ্যাপই বানালাম, কিন্তু আমি চাচ্ছি না এটাতে এআই রিলেটেড হবে, অটোমেটেড জেনারেটেড টু ডু অ্যাপ হবে। আমি চাইলাম যে আমি একটা নোট অ্যাপ বানাইলাম, না আমরা একটা ক্যালেন্ডার ইন্টিগ্রেশন থাকবে, মানে কিছুটা ইউনিক ফাংশনালিটি জুড়ে দেওয়া আর কি। এমন না যে আমাকে একেবারে কোন একটা ইনভেন্ট করতে হবে নতুন কিছু একেবারে স্ক্র্যাচ থেকে, মানে এটা পৃথিবীতেই নাই এরকম কিছু হওয়া দরকার নেই। আমি মনে করি আমরা যে প্রজেক্টটাই করি বা যেটা আইডিয়া আছে সেটা কিছুটা ইউনিক টাচ নিয়ে আসার, হ্যাঁ এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। ওই যাতে আমি বলতে পারি যে মানে এখন তো স্টুডিও সব টাইপের প্রজেক্ট পাওয়া যায়, কিন্তু এই ইউনিক টাচটা আমাদের নিয়ে আসে কিছুটা। রাইট, এক্স্যাক্টলি। আমরা একটা ডিসকাশনও করছি যে মানে নিশ একটা মানে নিশ না, মানে যেটাকে স্মল টাচ ওপেন সোর্স কিছু কন্ট্রিবিউশন করার চেষ্টা করা, অ্যান্ড দেন সেটার ব্যাপারে জানানো, কেস স্টাডি করানো, বোঝানো যে হ্যাঁ ভাই আমি এই জিনিসগুলো করছি, দিস ইজ যে আমি এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ করছি, এই এআইটা করতে গিয়ে আমার এই টিএফ লাইট এগুলো করতে গিয়ে আমার এই জিনিসগুলো শিখছি। এই কেস স্টাডি যদি আমরা আমাদের নিজেদের ফেসবুকের, ইউটিউব বা আমাদের মিডিয়ামে দিতে পারি, দ্যাট শোজ যে হ্যাঁ আমি এবল টু আন্ডারস্ট্যান্ড and also explain that. So আমি এটা মনে করি যে that's gonna set us apart from some other random projects. Okay. How to grab better remote opportunities as a mobile app developer? আই থিঙ্ক দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে যেটা বললেন, রিমোট ডেভেলপারদের ক্ষেত্রে আমি দেখছি যারা বিদেশে কাজ করে তাদের কিছু না কিছু ওপেন সোর্স কন্ট্রিবিউশন আছেই, ওপেন সোর্স কিছু না কিছু তাদের আছে, প্লাস তাদের নিজস্ব আর্টিকেল বা নিজস্ব একটা সাইট, বা যেখানে যেটা বললেন খুব ইম্পর্টেন্ট যে আমি কাজ করে গেলেই হবে না, আমাকে সামনে এটা শোকেস করতে হবে। এই দুইটা জিনিস, ওপেন সোর্স আর নিজস্ব ব্র্যান্ডিং, এই দুইটা জিনিস আসলে খুব দরকার হবে রিমোট অপরচুনিটিস পাওয়ার জন্য। আর এখন যেটা একটু বলবো, মানে বর্তমান পরিস্থিতিতে রিমোট অপরচুনিটি কিন্তু আসলে কত 2-3 বছর আগের থেকে একটু কমে গেছে, নেমে গেছে অনেকটাই। এখন আসলে অফিস বেস বা আসলে ওভারঅল এখন জব মার্কেটই কাইন্ড অফ একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং আর। তো এখানে আপনি যদি ওইভাবে যদি অনলাইনে যদি আপনার কোনো ব্র্যান্ড না থাকে, অনলাইনে আপনার যদি কোনো না থাকে, সেক্ষেত্রে আসলে আরো ডিফিকাল্ট হয়ে যায় আপনার রিমোট অপরচুনিটি পাওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি মনে করি ইম্পর্টেন্ট যে ওপেন সোর্স প্লাস নিজস্ব ব্র্যান্ডিং অনলাইনে থাকে, ইট উইল হেল্প ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি, মানে আই থিঙ্ক একটা নিজের পার্সোনাল প্রোফাইল বা প্রেজেন্স থাকতেই হবে এইটা। তাছাড়া রিমোট ইজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ পার্সোনাল প্রোফাইল থাকলে ইট শোকেস যে হ্যাঁ ইউ আর ইটসেলফ কাইন্ড অফ অ্যান ইন্ডাস্ট্রি এক্সপার্ট না হলে একটা ইন্ডাস্ট্রি লেভেল একটা আন্ডারস্ট্যান্ডেবল। আর একটা জিনিস সাজেস্ট করবো যে লিঙ্কডইনটাকে ভালো করে রাখা, because a lot of remote opportunities comes through LinkedIn. So I would say, also we can participate in volunteer or different forums or communities. এটা থাকে এই সেগুলো তো আমি করতে পারি। এটা আমি দেখছি যে ফর এক্সাম্পল গোয়ের একটা স্ল্যাক চ্যানেল আছে, গোফার্স, খুবই ফেমাস। ইফ ইউ ক্যান শোকেস, ওখানে শো করা যায় আমি এটা করছি এটা করছি, সো ইউ ক্যান শোকেস ইউর ট্যালেন্টস দেয়ার, there is a higher chance that somebody can see that because it's all niche community, right? এবং তুমি কন্ট্রিবিউটও করবা, কমেন্ট করবা, স্ট্যাক কমেন্ট করবা, দ্যাটস গোনা হেল্প ইউ আ লট। নিজস্ব স্পেস থেকে বের হইতে হবে। আপনার যদি একটু গ্লোবালি যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই বের হইতে হবে। কোনোভাবেই আপনি নিজস্ব খালি কোম্পানির কাজ করবেন আর ধারণা করবেন যে অন্য বাইরের একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলে নিয়ে নিবে, এটা একটু বোকামি আর। এভাবে বের হতে হবে। Absolutely. Okay, third question. What to become a senior in this field, what extra things do we need to polish our knowledge? আমরা অ্যান্সার কথাটা আমাদের আলোচনায় চলে আসছে, হ্যাঁ অনেকটাই চলে আসছে এটা। ওই যে প্রথম যে টেক লিডের ব্যাপারটা, সেটার সাথে এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। Explain the terms and roadmap to become a full stack mobile developer. So I think this is also মানে এখানে also kind of answered, হ্যাঁ আমাদের আজকে ফুল ডিসকাশনটা এটা নিয়ে পুরো কনভারসেশনটা হইছে। আসলে এটা বললাম আসলে সামারিতে আসলে ওইটাই, আসলে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপে গ্রো করতে গেলে একটা পর্যায়ে পরে এসে আপনি মোবাইল অ্যাপের প্রতি আসলে এত নির্ভরশীল থাকা যাবে না। ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্যাট বাউন্ডারি, আর এবং অন্যান্য দিকে আপনাকে নলেজ ডাইভার্সিফাইড করতে হবে আর কি, এটা ইম্পর্টেন্ট। Exactly. Okay, great. Last question, Yemin Sajid, our GridTaker COO. How to keep up to date with the changing environment, for example, Android architecture components, then data binding with XML, then Jetpack Compose. So এটা কিভাবে keep up করা যায়, অথবা এটা বা চেঞ্জিং এনভায়রনমেন্ট নিয়ে কিভাবে keep up করা যায়? কিপ আপ আসলে আমার কাছে যেটা মনে হয় যে
যেটা হয় যে আসলে নিজের যেটা আমরা শিখতেছি ওটা যদি আমরা একটু লক করি কোনোভাবে, আমার মনে হয় সেখানটা ইফেক্টিভ হয়। আর কারণ মাঝে মাঝে দেখা যায় যে অনেক কিছু চলে আসে সামনে, কিন্তু এটা আমরা একবার গো থ্রু করে এটা আমরা আসলে আর মাথায় থাকে না। কিন্তু ওটা যদি গো থ্রু করে আমরা একটা লক রেখি যে আজকে আমরা এইটা শিখছি বা এটা আমি বুঝতে পারছি, তো আমার মনে হয় ওইটা হেল্প করে আমাদেরকে কোনো একটা নতুন জিনিস শেখার ক্ষেত্রে আর কি। আর এটা আপনারা বলতে পারেন এখন যে নতুন অনেক কিছু চেঞ্জ আসতেছে, সো আসলে এত চেঞ্জ বা এত কিছু তো আসলে পসিবল না আসলে একটা মানুষ হিউম্যানের পক্ষে প্রতিদিন এত কিছু নিজস্ব অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে, এর মধ্যে এগুলোকে আপ টু ডেট রাখা। তারপর আই থিঙ্ক আমাদের প্রতিদিন কিছু সময় ইনভেস্ট করা উচিত, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, যে এই জিনিসগুলো আসছে অ্যাটলিস্ট ধারণাটা রাখা। এরপর পুরো ইন্টারেস্ট পেয়ে গেলে অথবা ওই বিষয়ে কাজ করতে গেলে অ্যাটলিস্ট আপনি জানেন যে এটা আছে এবং ইউ ক্যান গো ডিপ। হ্যাঁ, এটা আমার মনে হয়। So I have 2 or 3 suggestions here. One is যে মানে হাইপ ট্রেনে জাম্প দেওয়া দরকার নাই, মানে এত আগে জাম্প দেওয়া দরকার নেই যে আচ্ছা এটা এখনই আসলো, জেটপ্যাক কম্পাস এখনই আসলো, এখনই যেতে হবে এরকম না। বাইরে এখন যেগুলো নর্মাল হয়ে গেছে, বাট যখন আলফা ছিল তখন যে আমার জাম্প দিতে হবে এরকম না। উই নিড টু গিভ সাম টাইম, স্পেশালি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, ইভেন এসডিকের ক্ষেত্রেও আর লট অফ দ্য টাইম যে ওই টাইমটা করলে তখন অলরেডি অনেক ভাই অনেক কষ্ট করে অনেক কিছু শিখে ফেলে, আমরা করতে পারি। দ্যাটস ওয়ান ওয়ে, কাইন্ড অফ চিটিং ওয়ে, যে আমি নিজে কষ্টটা করলাম না। আর একটা জিনিস হলো ডেফিনেটলি যে হ্যাঁ শিখবো, শিখে কিছুটুকু ওই ডকুমেন্টেশনটা একটা জায়গায় রেখে দেওয়া, সো দ্যাট যে কি জিনিসটা আছে আর কি। ফাইনালি আমি যেটা আগেও বলবো যে টেস্টিং বেস্টিং ওই সব জিনিসগুলোও অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, যে হ্যাঁ চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ গোনা হ্যাপেন। সেই চেঞ্জটার জন্য চেঞ্জ আমাদের থাকবেই, সেইটার কথা চিন্তা করি কিভাবে আমরা আমাদের অ্যাপটাকে সেফ রাখবো, সেটাই বেস্ট কেস। ইন দ্যাট কেস ইন্টিগ্রেশন টেস্টিংগুলো যেন ভালোভাবে থাকে, যেন আমরা we capture all of these weird anomalies even before just to the users. So this I think I would say that এটা চেঞ্জিং এনভায়রনমেন্ট সবসময় থাকবে, এটা সব টেকনোলজি থেকে আসবে। এক জায়গায় একটু বেশি হচ্ছে বেশি কম হচ্ছে, এটাই, তাছাড়া ডিফারেন্সটা নাই আর কি। Okay, so that's the end of our discussion. Career progression in mobile. I hope it's not a failure. আমি নিজেও তো মোবাইলেই আছি এখনো, অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। And Saad, yeah, same as well from you. খুব ভালো লাগলো। I hope যারা দেখতেছে বা শুনতেছে, চেষ্টা করবো এটাকে শুধু অডিও হিসেবে রিলিজ করার, they will also learn some things. So anything else you want to add, Saad? I think আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হাই লেভেল ওভারভিউ আমরা ডিসকাস করলাম আর কি ইনশাল্লাহ। এরপর আমরা হয়তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সিরিজ নিয়ে আরও স্পেসিফিক টপিক নিয়ে কথা বললাম, স্পেসিফিক টিউটোরিয়াল, স্পেসিফিক ওয়ার্কশপ করলাম। হ্যাঁ, আমরা যে ডিজাইন সিস্টেমের কথাটা বললেন, আমরা তো মোবাইল ডিজাইন সিস্টেম নিয়ে হয়তো কিছু সেশন করলাম, হয়তো পরবর্তীতে আপনি নিলেন, তো এই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে আসতে পারে আর কি। বাট আজকে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক এফেক্টিভ ছিল। আলহামদুলিল্লাহ, and great, and আমরা যদি আরো বেশি ফিডব্যাক পাই আরো সবার কাছ থেকে, তাহলে I think that would be great. And please follow Saad as well in LinkedIn and me. সাদের এখন আসে নাই, বাট চলে আসবে হয়তো, বাট ইউটিউব চ্যানেল উই নেভার নো। আমার তো আছে টিকটক উইথ নাবিল, সো সাবস্ক্রাইব অ্যান্ড জানালে ভালো যে কোনটা কোনটা বেনিফিট হয়েছে, দেন ডেফিনেটলি দ্যাটস গোনা ইন্টারেস্ট মি মোর। সময় ভালোই লাগে আর কি জিনিসপত্র তৈরি করতে। সো ওকে, জাযাকাল্লাহ খাইর এভরিবডি, জাযাকাল্লাহ সাদ, তোমাকেও টাইম মতো পাইছি এন্ড এভরিথিং করতে পারছি, সো ভালো লাগছে। আই হোপ অ্যাটলিস্ট সাম অফ দ্য পিপল আর বেনিফিটেড তোমার আমার শিক্ষা থেকে, এবং ডেফিনেটলি কারো কোনো প্রবলেমস বা কোশ্চেন্স থাকলে টু আস্ক আস অ্যাজ ওয়েল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ গাইস। এই থামো,